আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় নিউটনের বলবিদ্যা অধ্যায়ের ইসাক স্যারের বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করবে ইনশাল্লাহ। তো তোমরা যদি আমার ইউটিউবে প্লে লিস্টে যাও তাহলে কিন্তু অন্যান্য অধ্যায়েরও এরকম ভিডিও পাবা। তো তোমরা এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা। তোমাদের যে মতামতগুলো আছে সেগুলো আমাকে কমেন্টে জানাবা। তোমাদের মতামতগুলো আমাকে সামনে ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। তাহলে চলো আমরা শুরু করি। তো আজকের যে এই ক্লাসটা আছে, এই ক্লাসের যে স্লাইডটা আছে, এই স্লাইডটা আমি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা ওয়েবসাইটের হেল্প নিয়ে বানাইছি। তো একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালার প্রতি কৃতজ্ঞতায় রইল। আচ্ছা, তো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে বলছে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে, আমরা জানি মৌলিক বল চারটি: মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল অ্যান্ড তড়িৎ চুম্বকীয় বল। এই যে সাইডে তোমাদের একটা ছক রাখছে, এই ছকটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, একদম ঠাড়া মুখস্থ যেটাকে বলে। এখান থেকে তোমার এমসিকিউ একটা আসবেই, একাডেমিকে বলি অথবা অ্যাডমিশনে বলি, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এখানে দেখো, সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। যেমন 2 নম্বর এমসিকিউটা বলছে নিচের বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল কে, তাহলে কি হবে? মহাকর্ষ বল। তোমরা সাথে সাথে আরো কিছু জিনিস পড়বা, যে সবল নিউক্লিয় বলের পাল্লা যেটা আছে এটা হলো 10⁻⁻15 মিটার, আর দুর্বল নিউক্লিয় বল 10⁻⁻16 মিটার। আর আমাদের যে তড়িৎ চুম্বকীয় বল এবং মহাকর্ষ বল আছে, তো এই দুইজনের পাল্লা অ্যাকচুয়ালি অসীম থাকে বা ইনফিনিটি, তাই না? আচ্ছা, এই পাল্লাটা পড়বা। আচ্ছা, তারপরে তোমরা বাহক কণা এটা পড়বা। দেখো, সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে বাহক কণা হলো আমাদের গ্লুয়ন। তাড়িৎ চুম্বক বল বা তড়িৎ চুম্বক বল, এটার ক্ষেত্রে আমাদের বাহক কণা হলো ফোটন। আর দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে শুধু মনে রাখবা বোসন, তার মানে এখানে ডাব্লিউ এবং জেড বোসন। আর মহাকর্ষ বলের ক্ষেত্রে গ্রাভিটন, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি মগা, তাই না? মতে হলো কি মহাকর্ষ, আর গাতে হলো গ্রাভিটন। তাহলে এখানে তোমরা বাহক কণা মানে কোন কণাগুলোর কারণে এই বলগুলোর সৃষ্টি হয়েছে সেইটা, এবং এইগুলোর ব্যবহার মানে উদাহরণ এখানে আর কি যেটা বলছে, সবল নিউক্লিয় বল আমাদের কিসে ব্যবহৃত হয় বা কিসে কাজে আসে? প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে। এই নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন আর নিউট্রন থাকে, এদেরকে একত্রে রাখে সবল নিউক্লিয় বল। তার চুম্বক বল এই ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ রাখে। আর দুর্বল নিউক্লিয় বল হলো নিউক্লিয় যে বিটা ভাঙন যেটা হয় বা বিটা ক্ষয় যেটা হয় সেটার জন্য দায়ী থাকে। আর মহাকর্ষ বল আমাদের যে গ্যালাক্সিতে যে বিভিন্ন তারা আছে সেগুলোকে একত্রে রাখে। তো এই যে এইগুলোর উদাহরণ আছে, এই উদাহরণগুলো মনে রাখবা। আর আপেক্ষিক সবলতা, এটা অনেক সময় আসে এমসিকিউতে, মেডিকেলে মনে হয় 2-1 বার আসছিল। তো এটাও মনে রাখবা যে সবল নিউক্লিয় বলের সাপেক্ষে আপেক্ষিক সবলতা কত, আর দুর্বল নিউক্লিয় মানে হলো মহাকর্ষ বলের সাপেক্ষে আপেক্ষিক সবলতা কত। এই ছকটা সম্পূর্ণটাই মনে রাখবা। তো এখন যদি আমরা 3 নম্বরটা দেখি, আমাদের বলছে বলের মাত্রা সমীকরণ কোনটি। তো মাত্রা বের করতে গেলে তোমরা সাধারণত মাত্রা মুখস্থ করো, সে ধরো তোমার মুখস্থ নাই, তখন তুমি কি করবা? তাহলে ধরো আমরা সূত্র থেকে আনবো। ভাইয়া বল সূত্রটা কি? এফ সমান এম এ। ভাই এম কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো, মানে এম এর একক হলো কেজি, এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজিকে আমরা মাস বলি তাহলে হবে এম, মিটারকে আমরা লেন্থ বলি তাহলে আসবে এল, আর সেকেন্ডকে আমরা বলি টাইম তাহলে টি ইনভার্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের কি বলের মাত্রা সমীকরণ। তাহলে কি হবে অ্যান্সার? 3-এর ক নাম্বারটা হবে। ওকে, তো এরপরে যদি আমরা 4 নাম্বারটা দেখি, বলছে একটি ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক কম্পাঙ্ক। তো কৌণিক কম্পাঙ্ক মানে কিন্তু অন্য কিছু না, কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ কিন্তু একই। তো আমরা কিন্তু সূত্রটা জানি যে ওমেগা সমান 2π/n/t, এটা হলো সূত্র। আর যখন আমাদের টাইম পিরিয়ড বা পর্যায়কাল দেওয়া থাকবে তখন হলো 2π/t। দেখো দুইটা সূত্র একই। এন এর মান যখন এক হয়, ধরো একটা বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরবে, এন এর মান যদি এক হয় তাহলে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটাকেই তো আমরা পর্যায়কাল বলি, তাই না? তো এন এর মান যদি এক হয় তখন টিটা হয়ে যায় পর্যায়কাল। দেখো এখানে অ্যাকচুয়ালি এক গুণন অবস্থা আছে, যেটা অ্যাকচুয়ালি দেখা যায় না। তো সমস্যা নেই, আমরা দুইভাবে এইভাবে মনে রাখবো। এবং এখানে হলো আমাদের আরেকটা সূত্র 2πf আসে, এই এফটা হলো শুধু ফ্রিকোয়েন্সি বা শুধু কম্পাঙ্ক। আচ্ছা, এখন এখানে বলতে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা, তাহলে আমাদের এখানে 3টা জিনিস মনে রাখতে হবে। সেকেন্ডের কাঁটার আমি সংক্ষেপে বলি, সেকেন্ডের কাঁটার টাইম পিরিয়ড বা পর্যায়কাল হলো 60 সেকেন্ড। 60 সেকেন্ড তোমরা নিজেরাই ভাবো, ধরো এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা। দেখো সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসলে কত সেকেন্ড অতিক্রম করে? 1 মিনিট। তার মানে অ্যাকচুয়ালি সেটা 60 সেকেন্ড অতিক্রম করে। এরপরে যদি আমি বলি মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা
টি টাইম পিরিয়ড হবে হলো আমাদের, দেখো মিনিটের কাঁটা, এটা যদি মিনিটের কাঁটা হয়, এ একবার ঘুরে আবার যদি এখানে আসে তাহলে সে কতটুকু সময় অতিক্রম করে, 60 মিনিট, তার মানে হলো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আবার ঘন্টার কাঁটা ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড টি সমান কি হবে, দেখো এটা ধরো একটা ঘন্টার কাঁটা, এ যদি একবার ঘুরে আসে তাহলে সে কতটুকু সময় অতিক্রম করে, 12 ঘন্টা সময় অতিক্রম করে, রাইট? তার মানে তার পর্যায়কাল হলো 12 আওয়ার, তাহলে 12 গুণন 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এটা আসলো আমাদের, তাহলে সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটা টাইম পিরিয়ডটা আমরা কিন্তু বুঝে গেলাম। এখন আমাদের এখানে বলছে সেকেন্ডের কাঁটা, তাহলে ওমেগা সমান কি আসবে, 2 পাই ভাগ টির মান হলো 60। তো আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হলো 0.104 আর ইভি রেভলিউশন পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের 5 নম্বর যেটা আছে, একটি সাইকেল চালক 25 সেকেন্ডে 600 মিটার দূরত্বের একটি মোড়ে বাঁক নেয়, উলম্বের সাথে তার কোণের মান কত? তো তোমরা অলরেডি এটা বুঝে ফেলছো, এটা হলো আমাদের ব্যাংকিং কোণ সাইকেলের ক্ষেত্রে। তোমরা সবাই এই সূত্রটা জানো যে ট্যান থিটা সমান ভি স্কয়ার ভাগ আর জি, এটা হলো আমাদের সূত্র। এবং এই ক্ষেত্রে থিটা কিন্তু ব্যাংকিং কোণ না, যদি সাইকেল বলে তাহলে থিটাটা হলো উলম্বের সাথে উৎপন্ন কোণ। এই থিটা কি বুঝায়, উলম্বের সাথে উৎপন্ন কোণ, উলম্বের সাথে উৎপন্ন কোণ। আর ভিটা হলো আমাদের ওই সাইকেলের বেগ বুঝায়, রাইট? আর আরটা বোঝায় আমাদের বাঁকের ব্যাসার্ধ, আর জি হলো আমাদের 9.8। এখন কথা হলো যে এখানে ভাইয়া, যে আমাদের বেগটা অ্যাকচুয়ালি কত হবে এবং অথবা আমাদের বাঁকটাই বা কত হবে, এখানে দেখো আমাদের কোনোটা স্পেসিফিকলি বলে দেয়নি। একটি সাইকেল চালক 25 সেকেন্ডে 600 মিটার দূরত্বে একটি মোড়ে বাঁক নেয়, তার মানে ধরো এইটা যে আমাদের একটা বাঁক ছিল, এই বাঁকের সরি সরি হ্যাঁ, এটা যে আমাদের একটা বাঁক ছিল, এই বাঁকের টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে, ঠিক আছে? এরকম একটা ধরো বাঁক ছিল, এই বাঁকের টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে হলো 600 মিটার, ওকে? তাহলে 600 মিটার যাতে তার টাইম লাগছে হলো 25 সেকেন্ড। তাহলে বলো তো এইখানে আমরা কি এস সমান ভিটি লিখতে পারি না? অবশ্যই পারি ভাইয়া। তাহলে ভি সমান এস ভাগ টি, এস এর মান ছিল 600 মিটার, এই 600 মিটার কিন্তু দূরত্ব, নট এটা বাঁকের ব্যাসার্ধ, 600 মিটার কিন্তু দূরত্ব, তার মানে এই যে বাঁকটা যে সে গেছে এই বাঁকের দূরত্ব ছিল 600 মিটার ডিস্টেন্স ছিল। তাহলে এত ভাগ আমরা টাইম যদি বসাই 25, তাহলে আমরা কি পাবো, অবশ্যই আমাদের বেগটা পেয়ে যাব, তাহলে আসবে আমাদের 24 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা তো ভেলোসিটি পেয়ে গেলাম। এখন সমস্যা হলো আমাদের ব্যাসার্ধটা কত হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আমরা যদি এই বাঁকটাকে একটা বৃত্তের অংশ বা বৃত্ত চাপ হিসেবে কল্পনা করি, দেখো এটা তো অ্যাকচুয়ালি বৃত্ত চাপই, রাইট? মানে একটা বৃত্তেরই তো অংশ, সেই বৃত্তের অংশটা কত ছিল, কতটুকু দূরত্ব ছিল, 600 মিটার ছিল। তাহলে এখানে কি আমরা বৃত্তের পরিধি 2 পাই আর সমান কি 600 লিখতে পারি না? অবশ্যই পারি ভাইয়া। তাহলে এখান থেকে আমরা আর সমান কত পাবো, আর সমান পাবো 600 ভাগ 2 পাই। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, বৃত্তের মানে এই বাঁকের ব্যাসার্ধটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এই মানগুলো যদি আমরা এখন আর এর মান আর এই ভি এর মান যদি এখানে ইনপুট করি এবং থিটার মান যদি থিটার সমান, তাহলে কি আসবে, ট্যান ইনভার্স। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি আসবে, অ্যান্সারটা আসে হলো আমাদের 31.62 ডিগ্রি। এটা হলো এখানকার আমাদের অ্যান্সার, ওকে? আচ্ছা, এরপরে আমাদের 6 নম্বর বলছে কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপরে 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন এত হবে। এই টাইপের প্রশ্ন অনেক আসে। দেখো বেগের পরিবর্তন বলছে, তার মানে এটা হলো ডেল ভি দেওয়া আছে। এখন এফ চাইছে, এফ সমান আমরা সূত্র কি জানি ভাইয়া, এফ সমান আমরা জানি এম এ, এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে এম গুণন একে আমরা কি লিখতে পারি ভাইয়া, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আবার আমরা এটাও কিন্তু লিখতে পারি এম গুণন এই ভি মাইনাস ইউকে আমরা সরাসরি ডেল ভি লিখতে পারি, মানে হলো বেগের পরিবর্তন ভাগ টি। তাহলে দেখো তো এখানে এম এর মান ছিল 10 কেজি গুণন বেগের পরিবর্তন, নট বেগ, বেগের পরিবর্তন ছিল 40 মিটার পার সেকেন্ড ভাগ টাইম ছিল হলো 4। তাহলে অ্যান্সার কত হলো আমাদের 100 নিউটন। তাহলে এটাই হবে অ্যান্সার, 100 নিউটন, ওকে? তো তারপরে যদি আমরা 7 নম্বর দেখি, বলছে বলের ভারসাম্য নির্দেশ করেন কোনটি? এই যে ভারসাম্য কথাটা বলছে না, ভারসাম্য, এই ভারসাম্য মানে হলো আমাদের সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু 0, আর এটাকে আমরা বলতে পারি এফ নিট ইজ ইকুয়াল টু 0, এফ নিট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের লব্ধি বল যদি 0 হয় তাহলে সেটাই কি বোঝাবে, ভারসাম্য বোঝাবে আমাদের। আচ্ছা, এখন দেখো চিত্র 1-এ যেটা আছে, এই বস্তুর উপরে আমাদের দুইটা বল ক্রিয়া করছে, এইটা আর এইটা, এই দুইজনের দিক কি সেম দিকে আসছে। তাহলে আমরা যদি এইটা লব্ধি বের করি তাহলে আজ বলো এফ প্লাস এফ,
রাইট? যেহেতু একই দিকে ক্রিয়া করছে তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে তখন আমাদের আর পাবো আমরা ম্যাক্সিমাম বা লব্ধি পাবো ম্যাক্সিমাম। তাহলে এখানে আমাদের এফ নিটটা অ্যাকচুয়ালি কত আসলো, এফ নিটটা আসলো হলো এফ প্লাস এফ, মানে হলো 2f। তাহলে বলো তো এখানে কি আমাদের 0 পাওয়া কখনো সম্ভব? সম্ভব না। তাহলে 1 নম্বর হবে না। তাহলে 1 নম্বর যদি না হয় অ্যান্সার বোঝাই যাচ্ছে 2 আর 3। তারপরে চলো আমরা 2 আর 3টা একটু দেখি। 2 নম্বর বলছে এটা একটা দেখো ত্রিভুজ, ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র ফালাবো, ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা এইভাবে আর সাজাবো। দেখো তো ঘড়ি কাটার দিকে কারা আছে, এ বি আছে, বিসি আছে এবং সি আছে, এই তিনজনই কি আছে, ক্লকওয়াইজ আছে। তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর, এই তিনটা ভেক্টর আর অ্যান্টি ক্লকওয়াইজে কেউ নাই, তাহলে এটা কি হবে, 0 হবে। তার মানে এখানে এই তিনটি ভেক্টরের যে লব্ধি, এই তিনটা ভেক্টরের লব্ধি কত আসছে আমাদের, 0 আসছে। তার মানে এটা কিন্তু ভারসাম্যে আছে, রাইট? আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বার যদি দেখি, দেখো দুইটা বল সমান বল বিপরীত দিকে ক্রিয়া করছে, এই যে দুইজনের ডাইরেকশন দেখো বিপরীত দিকে, তাহলে সমান বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি সমান কি আসবে, এফ মাইনাস এফ, মানে কত, 0। তাহলে 2 আর 3 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে আমাদের বলছে যে 8 নাম্বার, নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়। আচ্ছা, সবলের ক্ষেত্রে মনে রাখবা, সবলের ক্ষেত্রে হলো মেসন আর গ্লুয়ন। মেসন আর হলো আমাদের কি, গ্লুয়ন, এই দুইটা হলো আমাদের সবলের ক্ষেত্রে হয়। এটা অবশ্যই মনে রাখবে, এমসিকিউতে কিন্তু আসে। তোমাদের যে প্রথমে আমি যে চার্টটা দেখাচ্ছি এইখানে, এখানে কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, গ্লুয়ন হলো করা হবে এখানে। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, মেসন, যেহেতু আমাদের গ্লুয়ন অপশনটা নেই। ওকে, তারপরে দেখো 9 আর 10 নাম্বার, এখানে একটা হলো আমাদের উদ্দীপক দেওয়া আছে, বলছে 6 কেজি ভরের একটি বন্দুক, 10 গ্রাম ভরের একটি বুলেট এত মিটার পার সেকেন্ড বের হয়ে গেলে বুলেটটি বের হওয়ার সময় পেছনের মানে একটি বল পেছনের দিকে ধাক্কা দিবে, ঠিক আছে। আচ্ছা, গ নম্বর 9 বলছে বন্দুকের আদি ভরবেগ কত, তো এটা বোঝা যাচ্ছে 0। তারপর আমি যদি এই জিনিসটাকে একটু, এটা হলো আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র, ওইখান থেকে আসে। আমি একটু বন্দুক আঁকাই, আমার বন্দুক কিন্তু খুবই বাজে হবে, কেউ আবার হাসি দিও না। ধরো বন্দুকের মধ্যে কি থাকে, অ্যাকচুয়ালি স্প্রিং থাকে, এখানে একটা কি থাকে, বুলেট থাকে, রাইট? এই বুলেটটাই তো আমাদের আর কি, যখন আমরা বন্দুকটাকে করি তখন দেখা যায় এই বুলেটটা বের হয়ে যায়। তো এখানে এই যে বুলেট আছে, এই বুলেটের ভরকে আমরা স্মল এম দিলাম এবং এই বুলেটের বেগটাকে আমরা স্মল ভি দিলাম। আর এই যে আমাদের বন্দুক যেটা আছে সেটার ভর হলো এম, এবং বন্দুক দেখবা পেছনের দিকে আমাদের কিন্তু একটু, তুমি যদি একটা গুলি করো তখন দেখবা বন্দুকটা পেছনের দিকে আসবে, তাহলে এটা হলো বন্দুকের পশ্চাৎবেগ ক্যাপিটাল ভি। এখন বন্দুকের আদি ভরবেগ বলছে, বন্দুকটা প্রথমে স্থির থাকে, তাহলে তাদের আদি ভরবেগ কত হবে, 0 হবে। যেহেতু বন্দুকের আদি বেগ 0, তাহলে এম গুণন এই যে এর আদি বেগ 0 হলে তাহলে আদি ভরবেগ কত আসবে, 0 আসবে। তাহলে আদি ভরবেগ 0 কেজি মিটার পার সেকেন্ড। এখন বলছে বন্দুকটি কত বেগে পেছন দিকে সরে আসবে। এখন তো পেছন দিকে সরে আসবে যেটা বলছে এখানে, তাহলে আমাদের কি হবে, আমরা ভরবেগের নিত্যতা সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে দেখো তো, এই যে এম ভি, আমরা তো এটা জানি যে আমাদের আদি ভরবেগ হলো 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু এম ভি প্লাস স্মল এম ভি, মানে হলো আমাদের এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার পরে, মানে ক্রিয়া করার পূর্বে আমাদের মোট ভরবেগ ইজ ইকুয়াল টু আমাদের পরে আমাদের মোট ভরবেগ, এই দুটার যোগফল সমান হবে। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল ভি যদি বের করে আসবে হলো মাইনাস এম ভি ভাগ এম। তাহলে এখানে আমাদের মাইনাস এম এর মান ছিল কত, বুলেটের ভর ছিল আমাদের 10 গ্রাম, মানে 10 গুণন 10⁻³ গুণন ভির মান ছিল কত, 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়, ভাগ এখানে আমরা যদি 6 কেজি, এটা ছিল আমাদের বন্দুকের ভর, আমরা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার আসে হলো মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের যদি বলতো যে বন্দুকের বেগ কত, তখন আমরা বলতাম যে মাইনাস 0.5, বাট এখানে একটা কথা বলেছে বন্দুকটি কত বেগে পেছনে ছড়ে আসবে, তার মানে আমাদের কথার মধ্যে কিন্তু পেছনে আছে, তার মানে অটোমেটিক্যালি আমাদের ওখানে মাইনাসটা চলে গেল। তাহলে তোমার অ্যান্সার যখন হবে তখন তুমি এই যে শুধুমাত্র 0.5 দিকে পেছনে, বা তোমাকে যদি বলে পশ্চাৎ বেগ কত, তখন তুমি মাইনাসটা ইগনোর করে অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, আচ্ছা 11 নম্বর আমাদের বলছে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিট বৃদ্ধি করে
34 কিলোমিটার/আওয়ারে উন্নতি করলে বস্তুর উপর কত বল প্রয়োগ হবে? তাহলে বলের সূত্র আমরা তো জানি ভাই একটা, এফ সমান সমান এম এ ইজ ইকুয়াল টু এম গুণন ডেল ভি ভাগ টি, রাইট? তো এখানে আমাদের এম এর মান কত ছিল? 30 কেজি গুণন ডেল ভি ছিল কিসে দেখো তো, 36 কিলোমিটার/আওয়ারে। তো কিলোমিটার/আওয়ারকে যদি তুমি মিটার/সেকেন্ড করতে চাও তাহলে তোমার 5/18 দ্বারা সবসময় গুণন করবা। তাহলে 18 দ্বারা 36, 2 আর 5 10 মিটার/সেকেন্ড। তাহলে দেখো তো এখানে বলছে 2 মিনিটে বৃদ্ধি করে, এই যে বৃদ্ধি, বৃদ্ধি মানে কিন্তু বেগের পরিবর্তন, পরিবর্তন মানে হতে পারে সেটা বৃদ্ধি, হতে পারে সেটা হ্রাস। তো পরিবর্তন, হ্রাস, বৃদ্ধি একই বোঝাবে, ডেল বোঝাবে, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের 10, তাহলে 10 ভাগ টি এর মান কত ছিল দেখো তো, 2 মিনিট মানে হলো 120 সেকেন্ড, রাইট? তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাব হলো 2.5 নিউটন। অ্যান্সার হবে আমাদের 2.5 নিউটন। 11 খ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। 12 নম্বর কি বলছে? ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? আচ্ছা, ভরবেগের আমরা এককটা বের করি, কেজি মিটার/সেকেন্ড। তাহলে কেজির মাত্রা হলো এম, মিটার মানে হলো এটা হলো লেন্থ এল, আর হলো পার টি। তাহলে অ্যান্সার কি হবে? এম এল পার টি। 12 ক নাম্বার। আচ্ছা, 13 নম্বর কি বলছে? একটি লিফট এত মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তি ভর হলো 90 কেজি হলে তিনি যে ওজন অনুভব করে। মনে রাখবা যে এটা যদি লিফট হয়, তো লিফটের মধ্যে যদি একটা মানুষ এভাবে দাঁড়ায় থাকে, তো লিফট যদি উপরের দিকে এ ত্বরণে ওঠে অথবা নিচের দিকে যদি এ ত্বরণে নামে, তাহলে উপরের দিকে যখন উঠবে তখন আমাদের যে ওজনটা অনুভব করবে সেটা হলো এম ইন্টু জি প্লাস এ, আর নিচের দিকে যখন নামবে তখন যে ওজনটা অনুভব করবে সেটা আর সমান সমান এম ইন্টু জি মাইনাস এ। ক্লিয়ার? যেহেতু নিচে নামতেছে তাহলে আমাদের এম এর মান কত ছিল? 90 কেজি গুণন জি এর মান হলো 9.8 মাইনাস 2.8। তাহলে কত হবে এখানে আমাদের? 90 গুণন 7, তাহলে 630 নিউটন হচ্ছে আমাদের। ওকে, আমরা যদি নেক্সটে দেখি, 14 নম্বর বলছে সার্কাস খেলায় এক বাইক 120 মিটার/মিনিট বেগে। দেখো এখানে বেগটা কি দেওয়া আছে? মিটার/মিনিটে। বৃত্তাকার পথে ঘুরতে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ এত হলে বাইকটির কৌণিক বেগ চাইছে। এখন কৌণিক বেগ হলো ওমেগা। যেহেতু এখানে আমাদের একটা বেগ দেওয়া আছে এই যে মিটার/মিনিট, এটা তো মানে রৈখিক বেগ। তাহলে আমরা জানি রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, রাইট? তাহলে এখানে আমরা ওমেগা সমান কি পাবো? ভি ভাগ আর পাবো। বাট এখানে ভিটা কি আমাদের মিটার/সেকেন্ডে দেওয়া ছিল? না, দেওয়া আছে মিটার/মিনিটে। বাট অপশনে সব দেখো এসআই একক, রেড/সেকেন্ড। তার মানে তোমার এই ভিটাকে কি করতে হবে বলো তো? 1200 গুণন এই যে মিটার/মিনিট এইভাবে আছে, তো মিনিটটাকে সেকেন্ড করতে হবে, মিটার তো কোনো সমস্যা করেনি। তাহলে 1200 গুণন মিটার, আর এটা শুধু মিনিট মানে এখানে অ্যাকচুয়ালি কত? 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখানে আমরা কত পাবো? 20 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আমরা বসাবো হলো 20, আর এখানে আমাদের ব্যাসার্ধ কত ছিল? 200। ঠিক আছে, তাহলে পাবো 0.1 রেড/সেকেন্ড, রেড/সেকেন্ড। ওকে, তাহলে 0.1, এই যে 14 হবে গ নাম্বারটা অ্যান্সার। 15 নম্বর বলছে জড়তার ভ্রামকের আমাদের একক কোনটি? আচ্ছা, জড়তার ভ্রামক কোনটাকে আমরা বলি ভাইয়া? আইকে আমরা বলি জড়তার ভ্রামক। তো আই সমান আমাদের সূত্র কি ভাইয়া? এম আর স্কোয়ার। এম মানে হলো আমাদের ভাইয়া মিটার, মানে সরি মাস মানে কেজি, আর আর মানে হলো আমাদের ডিস্টেন্স বোঝাচ্ছে, তাহলে মিটার স্কোয়ার। তাহলে কি আসছে আমাদের? কেজি মিটার স্কোয়ার। 15 হবে কি নাম্বার? ঘ নাম্বার। ওকে, এরপর 16 নম্বর বলছে টর্ক টাও জড়তার ভ্রামক আই এবং কৌণিক ত্বরণ আলফার মধ্যে সম্পর্ক কত? ধরো তোমার এই সূত্রটা মনে নেই, বাট তুমি এটা তো জানো রৈখিক ক্ষেত্রে যেটা বল, কৌণিক ক্ষেত্রে সেটা কি? টর্ক। তাহলে রৈখিক ক্ষেত্রে বলের সূত্র কি? এফ সমান সমান এম এ। কৌণিক ক্ষেত্রে সেটাই হয়ে যাবে হলো টাও। এমটা দেখো, রৈখিক ক্ষেত্রে এম হলো জড়তার ভ্রামক, আর কৌণিক ক্ষেত্রে জড়তার ভ্রামক কে? আই। রৈখিক ক্ষেত্রে ত্বরণকে আমরা বলি এ, কৌণিক ক্ষেত্রে সেটা হয়ে যায় আলফা। তাহলে এখানে টাও সমান কি আসবে? আই আলফা আসবে। তাহলে অ্যান্সার হলো 16 ঘ নাম্বারটা। 17 নম্বর বলছে 17 নম্বর, হ্যাঁ, কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর জড়তার ভ্রামকটা অ্যাকচুয়ালি কার উপর নির্ভর করে? যে ঘূর্ণন অক্ষে আমাদের যে যার সাপেক্ষে আর কি ঘুরবে, ঘূর্ণন অক্ষ অবস্থান, ঠিক আছে। তারপর আমাদের যে বস্তুটার আমরা করব সেই বস্তুটার শেপ, মানে ওই বস্তুর শেপ বা অবজেক্টের শেপ,
বা আকৃতি। আর এখানে আমাদের যে বস্তুটা থাকবে, যে যে দৃঢ় বস্তু থাকবে অ্যাকচুয়ালি আর কি, সেই বস্তুটার ভরের বিন্যাসের উপরেও কিন্তু থাকে। তাহলে এখন এখানে বলছে আমাদের যে কোনো বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে কোনটির উপরে, তাহলে এখানে অ্যান্সার হবে ভর ও ঘূর্ণন অক্ষের উপরে। তার মানে আমাদের যে বস্তু থাকবে, বস্তুর ভর বিন্যাস বা ভরের বিন্যাস, তাহলে অ্যান্সার হবে 17-র ক নাম্বারটা। 18 নম্বর বলছে যে পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত। এখন দেখো, চক্রগতির ব্যাসার্ধ কখনো মুখস্থ করতে হবে না। তুমি যদি ওই শেপের জড়তার ভ্রামক পারো তাহলে চক্রগতির ব্যাসার্ধ পারবা। কেমনে পারবো দেখো, তোমাকে যদি চাকতি বলে তাহলে আমরা জানি আই সমান সমান চাকতির ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক কত ভাইয়া, mr² ভাগ 2। চাকতির ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক হলো mr² ভাগ 2। আর আমরা জানি জড়তার ভ্রামক আই সমান সমান আমরা যে কোনো শেপের জন্য mk² কিন্তু লিখতে পারি। এখানে অ্যাকচুয়ালি স্মল m k², এই কেটাই হলো চক্রগতির ব্যাসার্ধ। তাহলে উভয় পাশ থেকে আমরা m কাটা দিতে পারবো। তাহলে কে সমান কি আসবে দেখো তো, r ভাগ স্কোয়ারটা এই পাশে রুট করে দিলে r ভাগ √2। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে হবে কোনটা, 18-র গ নাম্বারটা। ওকে, 19 নাম্বার কি বলছে দেখো আমাদের, যে টর্কের বা বলের ভ্রামকের মাত্রা। দেখো, টর্ক সমান আমাদের সূত্র হলো দুইটা, একটা হলো আই আলফা আর একটা হলো আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, রাইট? সো আর ভেক্টরের একক কি, মিটার, আর এফ ভেক্টরের একক কি, নিউটন। তার মানে এটা অ্যাকচুয়ালি কি, নিউটন মিটার, রাইট? তো নিউটনের একক কি অলরেডি আমাদের মুখস্থ হয়েছে, যে ml/t² গুণন এই যে মিটার আছে, মিটারের আমাদের মাত্রা কি হয়, সরি, নিউটনের মাত্রা হলো ml/t², আর মিটারের মাত্রা হলো এল। তাহলে কি আসতেছে, ml²/t², এটাই তো আমাদের অ্যান্সার, রাইট? তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে হলো বি নাম্বার, ml²/t²। ওকে, 20 নাম্বার বলছি কি, যে একটি চাকার জড়তার ভ্রামক আই দেওয়া আছে, এটা হলো তোমার আই দেওয়া আছে, চাকাটিতে 10 rad/s² কৌণিক ত্বরণ আলফা দেওয়া আছে, কত টর্ক, তাহলে টাও সমান আমরা কি জানি ভাই, আই আলফা। তাহলে জাস্ট শুধুমাত্র আই এর মান 10 আর আলফার মান হলো 10, তাহলে কত হবে এখানে আমাদের 100 নিউটন মিটার। এটা হলো অ্যান্সার। 21 নম্বর বলছে যে যখন কোনো কণার উপরে প্রযুক্ত টর্ক শূন্য হয় তখন কোন রাশিটি ধ্রুবক হয়। দেখো, রৈখিক, আমরা যদি বলি যে ফোর্স শূন্য, আমি তোমাদের রৈখিকের সাথে মিল রেখে পড়াবো। ফোর্স যদি শূন্য বলি তাহলে ফোর্সকে আমরা কি লিখতে পারি, ডিপি ভাগ ডিটি, তার মানে ডি ডিটি অফ পি, ভরবেগের পরিবর্তন হারকেই তো আমরা বল বলি। এটা সমান সমান 0। এখন বলো তো, তোমরা তো সবাই ম্যাথে ডিফারেন্সিয়েট করছো, কোনটাকে ডিফারেন্সিয়েট করলে সেই ডিফারেন্সিয়েশনটা 0 হয়, কোনো একটা ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, কোনো একটা কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি। যেহেতু আমাদের ফলাফল 0, তার মানে এখানে পিটা কি, অ্যাকচুয়ালি পিটা হলো এখানে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? ঠিক সেমভাবে টাও, টর্ক সমান যদি 0 হয় তাহলে আমরা টর্ককে বলতে পারি ডিডিটি অফ কি হতে পারে বলো তো, এখানে হলো রৈখিক ভরবেগ পি আর কৌণিক ভরবেগ কি হয় আমাদের, এল হয়, রাইট? এটা সমান সমান কি হবে আমাদের, 0 হবে। আচ্ছা, তার মানে এলটা কি ছিল, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ছিল। তার মানে এখানে এলটা হলো আমাদের কৌণিক ভরবেগ বা কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগটা কি থাকে, ধ্রুবক থাকে, ঠিক আছে? আচ্ছা, 22 নম্বর বলছে নিচের কোন সম্পর্কটা সঠিক। আমরা জানি এরকম আমাদের সম্পর্ক আছে দুইটা, একটা এল ভেক্টর সমান, দেখো এল হলো আমাদের রৈখিক ভরবেগের সাথে সম্পর্ক, তার মানে আর ভেক্টর ক্রস পি ভেক্টর হবে, রাইট? আর টর্ক টাও সমান হবে আর ভেক্টর ক্রস, টর্কের সম্পর্ক কার সাথে ভাইয়া, টর্কের সম্পর্ক হলো ফোর্সের সাথে, তাহলে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার এখানে আমাদের হবে 22-এর গ নাম্বারটা। ওকে, আচ্ছা, 23 নম্বর বলছে এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরতে। চাকতির জড়তার ভ্রামক, তোমাদের অনেকগুলো শেপ আছে, শেপের জন্য কিন্তু জড়তার ভ্রামকগুলো মুখস্থ করতে হয়। তো এখানে মনে রাখবা, যদি চাকতি লেখা থাকে এবং আমাদের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে বলে তাহলে হবে mr² ভাগ 2, mr² ভাগ 2। আর যদি রিং বলতো তাহলে শুধু mr² হতো, যদি শুধু রিং বলতো তাহলে mr² হতো, বাট এখানে কি হবে, mr² ভাগ 2 হবে। আচ্ছা, 24 নম্বর কি বলছে, যে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি। আচ্ছা, কৌণিক ভরবেগকে আমরা কি বলতে পারি, যে এল সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর, রাইট? তার মানে এখানে অ্যাকচুয়ালি বলতে পারি আর বি সাইন থিটা। ওকে, যেহেতু বলছে কৌণিক, তার মানে একটা বৃত্তাকার পথ হবে,
আচ্ছা, বৃত্তাকার পথে আমাদের ব্যাসার্ধ ভেক্টর কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে। আর আমাদের বেগ কাজ করে হলো এই স্পর্শক বরাবর। বেগ যদি এই বরাবর কাজ করে তাহলে আমাদের ভরবেগও কোন দিকে কাজ করবে? এই বরাবর। তাহলে দেখো আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে এখানে অ্যাকচুয়ালি সাইন 90 ডিগ্রি বসাবো। তাহলে আসবে কি আর পি। পি সমান আমরা কি লিখতে পারি? এম ভি। তাহলে আসবে কি এম ভি আর। ভি সমান কি জানি আমরা ভাইয়া? ওমেগা আর। তাহলে এম গুণন ভি সমান ওমেগা আর, আর আর গুণ করলে আর স্কোয়ার আসবে। তাহলে কি আসলো? এম ওমেগা আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? এম ওমেগা আর স্কোয়ার হলো আমাদের 24-এর খ নাম্বার হবে অ্যান্সার। 25 নম্বর বলছে কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? আচ্ছা, তো কৌণিক ভরবেগের আমাদের এটা কি হবে? এককটা কি হবে? দেখো, কৌণিক ভরবেগ কিন্তু একটু আগে আমরা করলাম যে এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস কি হয়? পি ভেক্টর হয়, রাইট? তো আর এর একক হলো আমাদের কি? মিটার। আর পি এর একক কি ভাইয়া? কেজি মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে আমরা যদি এখান থেকে মাত্রা বের করি, কেজির মাত্রা হলো এম, এখানে আছে মিটার আর মিটার, তার মানে মিটার স্কোয়ার, আর মিটারের মাত্রা হলো এল, লেন্থ, তাহলে এল এর উপর স্কোয়ার পার টি। এটাই তো আমাদের হয়ে যাচ্ছে কি কৌণিক ভরবেগ না? দেখো তো, তাহলে এম এল স্কোয়ার পার টি হবে। তাহলে এম এল স্কোয়ার পার টি তাহলে হবে কত? 25-এর গ নাম্বারটা। দেখো ভাই, আমি কিন্তু তোমাদের মুখস্থ বসাচ্ছি না, আমি তোমাদের সূত্র থেকে নিয়ে আসতেছি, তো সূত্রগুলো অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদের একক মাত্রা নেওয়ার কোনো ঝামেলা হবে না। ওকে, 26 নম্বর বলছে টর্কের একক হচ্ছে, একটু আগে দেখলাম টর্কটাও সমান সমান হলো আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, রাইট? তো এখানে এফ এর একক হলো নিউটন আর আর এর একক হলো মিটার, তার মানে কি আসবে? নিউটন মিটার। ওকে, আচ্ছা, টাও সমান আর একটা সূত্র হয়, সেটা কি? আই আলফা হয়। তো তুমি এখানে যদি এই আয়ের একক কি কেজি মিটার স্কোয়ার বসাও, কেজি মিটার স্কোয়ার বসালা, আর আলফার একক হলো র্যাড পার সেকেন্ড স্কোয়ার, র্যাড পার সেকেন্ড স্কোয়ার। র্যাডের কোনো কিন্তু আমাদের কোনো মাত্রা নেই, ঠিক আছে? তো তুমি যদি এটাকে এইভাবে সাজাও, দেখো কেজি কেজি মিটার স্কোয়ার পার কি সেকেন্ড স্কোয়ার আসলো না? সো নিউটন মানে কি? এই যে নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো কেজি মিটার, এটাকে আমরা ভাঙায় কি এভাবে লিখতে পারি না? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন মিটার। তো অ্যাকচুয়ালি কিন্তু একই জিনিস, এই দুটো আলাদা কিছু না। সূত্র আলাদা হলেও, মানে সূত্রের দেখতে আলাদা হলেও তাদের একক কিন্তু একই থাকবে, যেহেতু তার টর্ক। তো অনেকেই কনফিউজ থাকতে পারো যে ভাইয়া শুধু এটা দিয়ে কেন প্রমাণ করলেন? দেখো, তুমি যদি এটা দাও করো তাও তোমার সেমই আসবে, তো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তুমি একটাতে করলেই হবে। এই জিনিসগুলোর প্র্যাকটিস, তুমি যত বেশি প্র্যাকটিস করবা এই জিনিসগুলো তত বেশি তোমার আয়ত্তে চলে আসবে আর কি। ওকে, আচ্ছা, এখানে আমাদের কি বলছে যে সমান ভরে দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ। একটা জিনিস মনে রাখবা, স্থিতিস্থাপক সংঘর্ষ কিন্তু ভরবেগ এবং গতিশক্তি দুইটার সংরক্ষণে মেনে চলে, বাট অস্থিতিস্থাপক সংঘর্ষ শুধুমাত্র ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, গতিশক্তি কিন্তু মেনে চলে না। তার মানে তার সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি দুটা কিন্তু সমান হবে না। এখন বলতে স্থিতিস্থাপক সংঘর্ষের নিচের কোনটি সঠিক? এখানে প্রথম বস্তুর আদি বেগ এবং শেষ বেগ ইউ1 ভি1 এবং দ্বিতীয় বস্তুর আদি ও শেষ বেগ ইউ2 ভি2, বলতে সমান ভর। এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, সমান ভর, তার মানে দুইজনের ভর কি সমান। স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তখন আমরা একটা স্পেশাল সূত্র পাই, সেটা কি ভাইয়া? আমি ভি1 সমান লিখতে পারি যে ভি1 সমান লিখতে পারি m1 প্লাস m2 m1 মাইনাস m2 গুণন ইউ1 প্লাস, হরে আমাদের সবসময় m1 প্লাস m2 হবে, আর এখানে আসবে 2m1 গুণন ইউ2, রাইট? এটা হলো আমাদের সূত্র। ঠিক তুমি ভি2 সেমভাবে লিখবা, শুধুমাত্র একের জায়গায় 2 বসবে, 2-এর জায়গায় 1 বসবে। তো সেটা আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো সমান ভর হলে পারে, দেখো তো m1 আর m2 সমান, m1 ইজ ইকুয়াল টু m2, এটা যদি সমান হয় তাহলে এটা ভাগে এটা মানে 0, 0 ভাগ সামথিং মানে টোটাল মানটা কি চলে আসবে আমাদের? টোটাল মানটা চলে আসবে আমাদের 0। আর m1 আর m2 যদি সমান হয় তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি? 2m1 ভাগ এই m1 প্লাস m2 কে কি আমি কি লিখতে পারি? 2m1 লিখতে পারি, গুণন কি হবে? ইউ2, রাইট? তো 2m1 আর 2m1 কাটা গেলে কি হবে? 1। তার মানে আমরা এখানে কি পাচ্ছি? v1 সমান ইউ2, রাইট? খুবই কেয়ারফুলি যে আমরা কিভাবে এই সম্পর্কটা আনলাম, তাহলে হবে v1 সমান ইউ2। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের? v1 সমান ইউ2 কি আছে আমাদের অপশনে? v1 সমান ইউ2, v1 সমান ইউ2 নাই। আচ্ছা,
যদি এইটা না হয় তার মানে আমরা বুঝতেছি যে আমাদের অ্যাকচুয়ালি আর একটা যে সূত্র আছে ভি টু, ওইটা যদি অ্যাপ্লাই করি তাহলে জাস্ট শুধুমাত্র এখানে যেখানে ওয়ান আছে সেখানে টু হবে, যেখানে টু আছে সেখানে ওয়ান হবে। তাহলে কি হলো বলো তো, ভি টু সমান সমান ই ওয়ান। এখন দেখবা এই অপশনটা তোমার আছে কিনা, দেখো তো ভি টু সমান ই ওয়ান, এটা তো আমাদের ক নাম্বারের অপশনটা আছে। দেখো আমি কিন্তু এইটা কিন্তু আনলাম হলো, এই সম্পর্কটা আনলাম হলো ভি ওয়ান থেকে। এখন তোমাদের একটু আগে বললাম ভি টু সমান একের জায়গায় দুই বসাবা, দুইয়ের জায়গায় এক বসাবা, তাহলে তুমি আর একটা সূত্র পাবা। তোমরা এটা সবাই পড়ছো, রাইট? যেহেতু আমাদের প্রথমটা কোনো অপশনে মিলো না, তার মানে আমার আর একটা যে ইকুয়েশন ছিল সেখান থেকে আমি বের করবো। তো আমরা তো জানি ওয়ানের জায়গায় টু হবে, টু এর জায়গায় ওয়ান, তাহলে সেম কাহিনী শুধু এখানে করে দিলাম। এখানে ভি ওয়ান ছিল, ভি টু বসাই দিলাম, ইউ টু ছিল, ই ওয়ান বসাই দিলাম। এখন দেখো অপশনের সাথে মিলে গেছে, তাহলে হবে কি 27-এর এ নাম্বার। ওকে, মহাকর্ষ বল কোন কণা? মগা, মগা, ঠিক আছে। তো মহাকর্ষ বল গতে হলো গ্রাভিটন, তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের 28-এর ক নাম্বার। 29 নাম্বার বলতে তড়িৎ চৌম্বকীয় বল কোন কণার বিনিময়ের কারণে আমাদের কার্যকর হয়? এইভাবে মনে রাখতাম তফাত, তার মানে হলো তফাত, অ্যাকচুয়ালি ত না, ট, এটা তফাত। তো তফাৎ মানে হলো, ত তো হলো তাড়িৎ চুম্বকীয় বল, আর ফয়গের ফা ট, এটা তো হলো ফোটন। অ্যাকচুয়ালি আমি এইভাবে আর কি মনে রাখতাম, এটা অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের উপরে, তোমরা কিভাবে মনে রাখবা তোমাদের ব্যাপার। এগুলো ছোট ছোট জিনিস একটু নিজেদের একটু বুদ্ধি খাটায় আর কি শর্টকাট বানায় নিতে হয়, ঠিক আছে। তাহলে হবে কি ফোটন। আণবিক, আরেকটা কথা তোমাদের বলে দেয়, তোমরা সবসময় না ভাইয়ারা যে তোমাদের ছন্দ মনে করায় দেয় বা মুখস্থ করায় দেয় সেটার উপর ডিপেন্ডেন্ট থাকবা না। কিছু কিছু সময় নিজে নিজে একটু ক্রিয়েটিভিটি দেখাবা, তাহলে দেখবা ওই জিনিসটা তোমার লং টার্ম মাথায় থাকবে। কারণ ভাইয়ারা বা তুমি যে কোনো অনলাইন ক্লাস করলে দেখবা অসংখ্য তোমাকে শর্টকাট সূত্র দিবে বা কিছু ছন্দ দিবে। তো ওইগুলো ছন্দ মুখস্থ করতে গেলে দেখা যাবে যে ছন্দগুলো মনে রাখার জন্য আবার তোমার নতুন ছন্দ লাগবে। এই জন্য মাঝে মাঝে কিছু কিছু জিনিস নিজেদের আর কি বানায় নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, আণবিক গঠনের জন্য দায়ীকে একটু আগেই তোমাদের আমি প্রথম ছকিটা আছে দেখবা যে আণবিক গঠনের জন্য দায়ী হলো তাড়িৎচুম্বক বল বা তড়িৎচুম্বক বল। একদম প্রথম স্লাইডটা দেখো এখানে, কই গেল, এই যে দেখো আমাদের এখানে এই যে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করে। এই পরমাণু তো অ্যাকচুয়ালি আণবিক গঠন, তাই না? আণবিক গঠন। তো এটাই হলো আমাদের কি তাড়িৎচুম্বক বলটা করে থাকে। তো ওই পরমাণু গঠন যে কথা, আমাদের একটা বস্তুর সরি একটা ইয়ের কি আর কি আণবিক গঠন একই কথা, তাহলে হবে কি তাড়িৎচুম্বক বল। কোনো অক্ষের সাপেক্ষে এম ভরের একটি কণা সমকৌণিক দ্রুতিতে অক্ষ হতে আর লম্ব দূরত্ব থেকে ঘুরতে থাকলে, তার মানে অ্যাকচুয়ালি এটা বৃত্তাকার আর কি কথা বলছে। ধরো এটা একটা আমাদের বৃত্তের, এটা একটা ধরো কণা ছিল, এই কণাটা এইভাবে আর কি ঘুরতেছে, ঠিক আছে। ওকে, এই যে এটা ছিল আর লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি। এখন বলছে যে এফ, এফ সমান কি হবে এম ভি স্কোয়ার ভাগ, এটা কিন্তু এটাকে আমরা কি বলি বলতো, কেন্দ্রমুখী বল। যে এই যে এফ সমান সমান এম ভি স্কোয়ার ভাগ কত হয়, আর হয়। আর আমরা জানি ভি সমান ওমেগা আর, তো তুমি যদি এখানে ভি সমান ওমেগা আর বসাও তাহলে আসবে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ভাগ এই যে আর ছিল, তাহলে আর 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 স্কোয়ার কাটা গেলে আসে কি এম ওমেগা স্কোয়ার আর। তাহলে কেন্দ্রমুখী বল এফ সমান আমরা যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি, এফসি বলি, এম ভি স্কোয়ার ভাগ আরও হয়, আবার এম ওমেগা স্কোয়ার আরও হয়। ডিপেন্ড করবে আমাদের এখানে কি রৈখিক বেগ দেওয়া আছে নাকি কৌণিক বেগ ওমেগা দেওয়া আছে, এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এক নম্বর এটা সত্য, দুই নম্বরটা কিন্তু সত্য না, হওয়া উচিত ছিল কি এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এখন বলছে কৌণিক ভরবেগটা, এটা তো আমরা একটু আগে দেখলাম এল সমান সমান কি হয় আর ভেক্টর ক্রস পি ভেক্টর হয়। তো এখান থেকে বৃত্তাকার ক্ষেত্রে থিটার মান হয় 90 ডিগ্রি, সেখান থেকে আমরা পাই এম ভি আর। এই ভি সমান আবার ওমেগা আর লিখতে পারি, তাহলে আছে হলো এম ওমেগা আর স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এম ভি আর আছে এটাও সত্য, তাহলে অ্যান্সার কি হবে 1 আর 3। খেয়াল রাখবা অনেক সময় অনেকে তোমরা এটা ভুল করো যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে এম ওমেগা আর স্কোয়ার, আর কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে এম ওমেগা স্কোয়ার আর, এটা হলো এম ওমেগা স্কোয়ার আর, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো তোমাদের যদি কখনো ধরো পরীক্ষা হলে ডাউট হয় তাহলে তোমরা এইভাবে ভেঙে ভেঙে বের করবা, বাট ভুল করা যাবে না, ওকে। আচ্ছা, 32 নম্বর বলছে 4 নিউটনের একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন। এখন দেখো এই ভরবেগের পরিবর্তনটা অ্যাকচুয়ালি কি। তো আমি যদি এখানে বলি যে ভরবেগের পরিবর্তন, নট ভরবেগের পরিবর্তন হার, আমি কিন্তু বলতেছি ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন আর বলের ঘাত কিন্তু সেম কথা, ইকুয়ালটা আমরা কি বলতে পারি, বলের ঘাত, ঠিক আছে। তাহলে ভরবেগের পরিবর্তন আর বলের ঘাত একই কথা, একই।
এদের মধ্যে কোনো পার্থক্য নেই। একটু একটু ওয়েট, একটু ভুল হয়ে গেল, দাঁড়াও 1 মিনিট, সরি। ওকে ওকে, এই যে ভরবেগের পরিবর্তন অথবা বলের ঘাত একই কথা। এটা সমান সমান আমরা লিখতে পারি কি, এটা সমান সমান আমরা এটাকে প্রকাশ করি জে দ্বারা, বুঝছো, জে দ্বারা প্রকাশ করি ভরবেগের পরিবর্তন অথবা বলের ঘাতকে। এখন জে সমান সমান আমরা কি লিখতে পারি, ভরবেগের পরিবর্তন, তাহলে ডেল পি। ঠিক আছে, আবার ডেল পি কে ভাঙলে আমরা সূত্র কি বলতে পেতে পারি, এম ইন্টু ভি মাইনাস ইউ, তার মানে এম ইন্টু ডেল ভি। আবার এটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে এটাকে ভাঙলে আমরা আরো এইভাবে পেতে পারি যে, আমি একটু এই পাশে লিখি, এটাকে ভাঙলে আমরা লিখতে পারি এম ইন্টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv কস আলফা। ঠিক আছে, এখানে আলফা হলো আমাদের ইউ এবং ভি এর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তোমরা আমার যদি এই অধ্যায়ের বুয়েটের যে বিগত 23 বছরের কোশ্চেন সলভ আছে, এই ভিডিওটা যদি দেখো তাহলে এটা নিয়ে ম্যাথ করাইছি আমি, ওখানে ভালো করে বুঝতে পারবে এই সূত্রটা। এখন এখানে আমাদের এটা সমান সমান আরেকটা জিনিস লেখা যায়, জানো সেটা কি, এফ গুণন টি। তার মানে দেখো, ভরবেগের পরিবর্তন যে কথা, বলের ঘাত একই কথা। এটা সমান সমান যে লেখা যায়, যে সমান সমান ডেল পি লেখা যায়, ডেল পি কে ভেঙে এম ইন্টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর লেখা যায়, যেটারই একটা বিস্তারিত রূপ হলো এটা। তোমরা সবাই জানো ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটা একটা ভেক্টর রাশির লব্ধি বোঝাচ্ছে। তো ওটাকে ভাঙলে আমরা এটা পাবো, সেটা একটা ডিফারেন্ট কথা আর কি। ম্যাথ করার সময় আমাদের ওটা আছে, মানে বড় একটু গাণিতিক সমস্যার ক্ষেত্রে। আর এটা সমান সমান লেখা যেতে পারে এফ গুণন টি। বোঝা গেছে কি? আচ্ছা ভাই, কিভাবে দেখো, আমরা এফ সমান কি জানি, এম ইন্টু এই যে ভি মাইনাস ইউ ডিভাইড টি জানি না, টিটাকে যদি আর আর গুণ করি, তাহলে দেখো তো এফ গুণন টি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ লেখা যায়। তার মানে এম ইন্টু ভি মাইনাস ইউ যে কথা, এটা সমান কিন্তু এফ গুণন টি একই কথা। তাহলে আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি, ভরবেগের পরিবর্তন, বলের ঘাত, এই যে সূত্রগুলো লিখে দিলাম সবগুলো এক কথা। এখন ভরবেগের পরিবর্তন মানে যে তোমার ওই ডেল পি লাগবে, বিষয়টা কিন্তু এমন না। তাহলে এখানে আমাদের ফোর্স আর টাইম দেওয়া আছে, তাহলে কি হবে, এফ গুণন টি, রাইট। তাহলে এখানে আমাদের কি হবে, 4 গুণ করলে 4 কেজি মিটার পার সেকেন্ড, একক কিন্তু সেমই থাকবে। ভরবেগের পরিবর্তনের একক দেখবা যে হলো কেজি মিটার পার সেকেন্ড। আর তুমি যদি এখানে এফ গুণন টি করো, তখন তোমার মনে হবে যে একক তো ভাই এখানে নিউটন সেকেন্ড আসতেছে। অ্যাকচুয়ালি কেজি মিটার পার সেকেন্ড যে কথা, নিউটন সেকেন্ড একই কথা। তার মানে কেজি মিটার পার সেকেন্ড অর নিউটন সেকেন্ড একই কথা। আশা করি আমি বুঝাতে পারছি। আচ্ছা, 3 নম্বর বলতে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত। আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ঠিক বিপরীত দিকে, মানে হলো পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। ধরো আমরা এটা একটা ধরো দেওয়াল, ঠিক আছে, এই দেওয়ালের উপরে একটা ফোর্স ক্রিয়া করলাম, এটা ধরো আমরা ক্রিয়া করলাম, তাহলে দেওয়ালটা আমাদের প্রতিক্রিয়া দিবে ঠিক তার বিপরীত বরাবর, এটা হলো আমাদের প্রতিক্রিয়া। তাহলে দেখো তো, ক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 180 ডিগ্রি। এটা আর অত বিস্তারিত করানোর দরকার নেই। 34 নম্বর আমাদের কি বলছে, যে এম ও আর ব্যাসার্ধে বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে, এবার কিন্তু আর আমাদের ভর কেন্দ্রগামী বলেনি। তাহলে এটা যদি চাকতি হয়, এই চাকতির যদি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বলে, তখন হয়ে হলো এম আর স্কোয়ার ভাগ 2। আর এটা যদি চাকতি হয়, এই চাকতির এই যে এটা হলো আমাদের ব্যাস, এই ব্যাসের সাপেক্ষে যদি বলে, এই ব্যাসের সাপেক্ষে যদি বলে, তখন হয়ে হলো এম আর স্কোয়ার ভাগ 4। ঠিক আছে, যদি আমাদের ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বলে। আর যদি আমাদের ভার কেন্দ্রতে বলে, তখন হয় আমাদের কত, এম আর স্কোয়ার ভাগ 2। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এম আর স্কোয়ার ভাগ 4। এখন দেখো, আমরা যদি 35 নাম্বারটা দেখি, এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে 3 কেজি বেগ 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু এত কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সাথে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। তো আমরা যদি এই জিনিসটাকে একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি, 1 মিনিট, আমি এটাকে অন্য একটা স্লাইডে নিই। তাহলে দেখো, এটা হলো আমাদের একটা বস্তু ছিল, আর এটা একটা বস্তু ছিল, দুইটা বস্তু ছিল। একটা ছিল আমাদের হলো, এটার নাম আমি m1 দিলাম, এর বেগকে আমি u1 দিলাম, এটার m2, এটা হলো u2 সমান স্থির ছিল 0, আর এটার ভর ছিল 0.5 কেজি, আর এটার ভর ছিল মেবি 2 কেজি, আর এটা ছিল কত, 3 মিটার পার সেকেন্ড মনে হয়, দেখলাম, হ্যাঁ 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এখন বলছে আমাদের যে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটির বেগ কত। আমরা কিন্তু এখানে v1টাও জানি না,
আবার ভি2টাও কিন্তু জানি না। তো এই ক্ষেত্রে আমরা শুধু ভরবেগের যে সূত্র আছে ওইটাতে কিন্তু সলভ করে আমাদের কোনো লাভ হবে না। অনেকে ভুল করে এটা করতে পারো, আমি একটু দেখাই দিই এটা কেন হবে না। m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তো তোমরা এই সূত্রটা করার পরে ধরো তুমি ভি2 বের করতে যাবা, তুমি ভি2 বের করতে গেলে দেখো তোমার সব মানই দেওয়া আছে, বাট এই যে ভি1 এই বান্দাটার মান দেওয়া নাই, তাহলে তুমি কি এই সূত্রটা কি শুধু পারবা না? এই জন্যই তো তোমাকে এখানে বলে দিচ্ছে যে এরা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর স্থিতিস্থাপক সংঘর্ষ হলে আমাদের ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংরক্ষিত থাকে, এবং সেক্ষেত্রে আমরা দুইটা সুন্দর সুন্দর স্পেশাল সূত্র পাই, তাই না? এই সূত্রগুলো কি ভাইয়া? ভি1 সমান আমরা হরে কি বসাবো? m1 প্লাস m2 বসাবো, তারপর প্লাস দিয়ে আবার হরে কি বসাবো? m1 প্লাস m2, রাইট? আচ্ছা, আর এখানে আমরা কি বসাবো? লবে m1 মাইনাস m2, এখানে আসবে u1, ওকে। আর এখানে আমাদের বসবে 2m1 গুণন u2, ঠিক আছে? ও সরি, 2m2 গুণন u2, এই হলো আমাদের সূত্র। v1 গেল। আর v2 যখন আমরা লিখবো, যেখানে যেখানে 1 আছে সেখানে শুধু আমরা 2 করে দেবো, এছাড়া তোমাকে কিছুই করতে হবে না। তাহলে দেখো এখানে আমাদের কি হবে? m2 মাইনাস m1 ভাগ m2 প্লাস m1, শুধুমাত্র একের জায়গায় 2 বসায় দেবো, এইটাই তোমার কাজ। আর 2 এর জায়গায় 1 বসায় দেবো, তাহলে এখানে হবে u2 প্লাস 2m1 ভাগ m2 প্লাস m1 গুণন u1। এই হলো আমাদের দুটো সূত্র। এখন তোমাকে বের করতে বলছে v2 যদি বের করতে যাও, দেখো তো তোমার এখানে u2 ছিল 0, তার মানে এই যে মানটা আছে এই সম্পূর্ণটাই কি চলে আসবে? 0 চলে আসবে, রাইট? 2 গুণন m1 ছিল 2 কেজি ভাগ m2 প্লাস m1, তাহলে m2 আর m1 যোগ করলে আসবে 2.5 গুণন u1 কত ছিল আমাদের? u1 ছিল হলো 3। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের আসবে হলো 4.8 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের অ্যান্সার, 4.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখন এখানে দেখো আমাদের এই সূত্রটা আবার লাগবে। আচ্ছা, আমি একটু এদিকে দেখাই তোমাদের। আচ্ছা দেখো, সরি টাইম নেই। ওকে, এটা ছিল আমাদের v1। আমরা যদি এখান থেকে v2 করি তাহলে কি আসবে? শুধুমাত্র 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 1, প্লাস m1 গুণন u1। ওকে, এখন তোমাকে বলছে যে প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে, তো এখানে কিছু শর্ত খাটবে। যে অনেক বেশি হওয়া মানে কি? ধরো m1 এর মানটা গ্রেটার দেন m2 যদি হয়, তখন আমি চাইলেই এই m1 আর m2 এর যে বিয়োগফল আছে না, এই বিয়োগফলকে আমি m1 এর সাথে তুলনা করতে পারি। তার মানে m1 একটা অনেক বড় ভর, ওইখান থেকে যদি m2 খুবই ক্ষুদ্র মানের ভর যদি বিয়োগ যায়, তাহলে অ্যাকচুয়ালি ওইটাকে আমরা m1 এর সমানই বলতে পারি, ঠিক আছে? আবার আমি যদি বলি যে m1 প্লাস m2 এই দুটো যোগফল করলেও সেটা হলো m1 এর সমান হবে, প্রায় m1 এর সমান হবে, যেহেতু m1 এর ভরটা অনেক অনেক বেশি। তো ধরো প্রায় কয়েক হাজার কেজির সাথে তুমি 0.সামথিং কেজি যোগ করছো, তাহলে তো ওই 0.সামথিং কেজিটা কোনো ইফেক্ট ফেলে না, মানে ইফেক্ট ফেলে অ্যাকচুয়ালি, বাট ওই এটা খুবই কম হয়, এই কারণে এটাকে আমরা শুধু m1 বলতে পারি আর কি। জাস্ট এক্সাম্পল, ফর এক্সাম্পল বলছি। এখন বলতে প্রথম বস্তুটি একই বেগে চলতে থাকবে, তাহলে চলো আমরা দেখি প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, মানে এই মানগুলো বসায় দেই। এখানে আসবে মাইনাস, দেখো তো কি আসবে? m1 আর m2 এই দুইটার বিয়োগফলকে আমরা কি বলতে পারি? শুধু m1 বলতে পারি, রাইট? আর m1 আর m2 এই দুইটার যোগফলকে আমরা কি বলতে পারি বলো তো? আমরা 2m1 কিন্তু বলতে পারি, কারণ m2 কে আমরা m1 লিখতে পারি। আচ্ছা, গুণন এখানে আমাদের e1 কত ছিল? e1 ছিল আমাদের হলো 3, তাই না? হ্যাঁ 3, মানে আচ্ছা e1টা আমরা এখানে e1 এ রাখি, e1টাকে আমরা e1 এ রাখি। সরি সরি সরি, এখানে 2 কেন হবে? 2 কেন হবে? আমরা তো একটু আগেই লিখলাম যে m1 আর m2 যোগফল, এই দুটো যোগফলকে আমরা m1 হিসাবে বলতে পারি, তাহলে এখানে আসবে m1 প্লাস, যেহেতু u2 ছিল 0, এই যে u2 ছিল 0, তাহলে এই মানটা সম্পূর্ণ কি চলে আসবে?
জিরো চলে আসবে। তাহলে এম ওয়ান আর এম ওয়ান কাটা গেল, আমরা কি পাইলাম ভি ওয়ান সমান ই ওয়ান। তার মানে প্রথম বস্তুর যে আদি বেগ ছিল সংঘর্ষের পরে তার বেগটা আদি বেগের সমানই হবে। তার মানে এটা সত্য, এই যে প্রথম বস্তুটি একই বেগে চলতে থাকবে। এখন আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখব যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি ঘটে। দেখো এখানে ইউ2 ছিল জিরো, তাহলে যার সাথে ইউ2 গুণন আছে সেটা কি আসবে, যার সাথে ইউ2 গুণন আছে সেটা সম্পূর্ণ মানে কি চলে আসবে, জিরো। উপরে আসলো আমাদের 2m1 আর নিচে আমাদের কি আসলো বলতো, m2 প্লাস m1, এই দুটো যোগফলকে আমরা m1 হিসেবে বলতে পারি। ঠিক আছে, গুণন কি আসবে e1। তাহলে m1 আর m1 কাটাকে আসলো কি v2 সমান সমান 2e1। তার মানে দ্বিতীয় বস্তুটার বেগ হবে প্রথম যে আমাদের বস্তুটার বেগ ছিল সেটার দ্বিগুণ। তার মানে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর বেগে চলতে থাকে, এটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা। দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর দ্বিগুণ বেগে চলতে থাকে, এটা সত্য। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের 1 আর 3। আই গেস এখন তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, আমি কি এর আগে কোথাও কি কোনো ভুল করছি, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, এই যে এখানে একটা ভুল করছে আমার পরে মনে পড়লো, এখানে হবে 2m2, এখানে হবে কি 2m2, আমার এখানে একটু ভুল হয়েছিল, সরি। তাহলে কি এখানে আমাদের, আচ্ছা এটা আমাদের কোনো ইফেক্ট ফেলবে না মেবি। হ্যাঁ, সমান ভর ফেলছিল তো, তো এখানে আমাদের কোনো অ্যাকচুয়ালি ইফেক্ট ফেলবে না। 2m2 এটা হবে 2m2, m2 কাটা যায়, তো অ্যান্সারে কোনো সমস্যা হবে না, বাট সূত্রে হবে 2m2, এটা একটু মাথায় রেখো, আমার এখানে একটু ভুল গেছিল। এখন যদি আমরা 37 নাম্বার দেখি, আমাদের কি বলছে যে কণিক ভরবেগের একক। একটু আগে তোমাদের বলছি কণিক ভরবেগ, বারবার এটা আসবে, আমি মুখস্থ করি না নিজেও। এল সমান সমান আমাদের কি হয় ভাইয়া, আর ভেক্টর ক্রস পি ভেক্টর হয়। আর ভেক্টরের একক মিটার, পি এর একক হলো কেজি মিটার পার সেকেন্ড। তার মানে আসবে কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে আমাদের 37-এর ঘ নাম্বারটা। কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা? কেন্দ্রমুখী বল এফসি সমান আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার ভাগ আর ইজ ইকাল টু এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আসবে, এম ভি স্কোয়ার ভাগ আর 38-এর আসবে খ নাম্বারটা। ওকে, তো 39 নাম্বার আমাদের কি বলছে দেখো, যে করিম 1 মিটার দৈর্ঘ্য 2 কেজি ভরের একটি সরু ও সুষম দণ্ড। এই যে এটা ধরো আমাদের একটা, আচ্ছা আমি আঁকানো থেকে বেটার এখানে একটা কিছু নেই শেপ, ধরো এটা ছিল আমাদের একটা সরু ও সুষম দণ্ড, এই যে সরু বানাই দিয়ে দাঁড়াও, এই যে হয়েছে, এটা ছিল সেই সরু ও সুষম দণ্ড যার দৈর্ঘ্য ছিল এল ছিল আমাদের কত 1 মিটার, আর যার ভর ছিল আমাদের কত 2 কেজি। ওকে ফাইন, বলছে সুষম দণ্ডের প্রথমে মধ্যবিন্দু ও দৈর্ঘ্যের সাথে লম্বভাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এই যে একদম মধ্যবিন্দু এবং এটা কি দৈর্ঘ্যের সাথে লম্বভাবে ছিল, আচ্ছা, এবং পরবর্তীতে ওই একই, তার মানে এই একই আমাদের ছিল, কিন্তু সেটার কি হয়েছে দেখো, প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের সাথে লম্বভাবে। তার মানে এরপরে আমরা যে অক্ষর আঁকাবো সেটা কি এই যে প্রান্ত বিন্দুগামী। ঠিক আছে, তারপরটা ছিল আমাদের কি প্রান্ত বিন্দুগামী। এই হলো দুইটা আমাদের চিত্র দেওয়া আছে। ওকে, গ নম্বর বলছে, ও সরি 39 নম্বর বলছে প্রথম ক্ষেত্রে দণ্ডটি জড়তার ভ্রামক। তাহলে এই ক্ষেত্রে আমাদের আই সূত্র কি, আই সমান সমান ভাই এম এল স্কোয়ার ভাগ 12, এম এল স্কোয়ার ভাগ 12, এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে। তাহলে এম এর মান ছিল কত ভাই আমাদের 2 কেজি, তাহলে 2, দৈর্ঘ্য ছিল 1, তাহলে একই আসবে 2 ভাগ 12, এটা হলো আমাদের এখানকার অ্যান্সার। তো 2 ভাগ 12 মানে কত আমাদের 0.167, 0.167 কেজি মিটার স্কোয়ার। 40 নম্বর বলছে যে ঘূর্ণন অক্ষ এক প্রান্তে হলে চক্রগতির ব্যাসার্ধ হবে প্রথম ক্ষেত্রের। আচ্ছা প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ ভাইয়া কত, প্রথম ক্ষেত্রে আমাদের সূত্র হলো আই ইজ ইকুয়াল টু, এটা হলো প্রথম ক্ষেত্রে এম এল স্কোয়ার ভাগ 12 ইজ ইকুয়াল টু আমরা কি এম কে স্কোয়ার লিখতে পারি, রাইট। উভয় থেকে এম আর এম কাটা গেল, তাহলে কে সমান আসলো হলো এল ভাগ রুট ওভার 12। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আই সমান সমান সূত্র কি আসবে এম এল স্কোয়ার ভাগ 13, সরি এম এল স্কোয়ার ভাগ 3, এটা সমান সমান কি আসবে এম কে স্কোয়ার আসবে। তো এম আর এম কাটা যদি যায়, কাটা যায় না কেন, এই যে এম আর এম কাটা গেলে কে সমান সমান কি আসবে এল ভাগ রুট ওভার 3। তাই এটা হলো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, তাই আমি 2 দিলাম, এটা হলো প্রথম ক্ষেত্রে তাই আমি অন দিলাম। এখন বলছে প্রথম ক্ষেত্রের, তাহলে প্রথম ক্ষেত্রের সাথে র আছে, তার মানে আমার সামহাও কে টু সমান সমান কে অন গুণন সামথিং আনা লাগবে, রাইট। তাহলে আমি কে টু ভাগ কে অন করে দেবো, তাহলে আমি কে টু ভাগ কে অন করে দিলাম, এই পাশে আসবে হলো এল ভাগ রুট ওভার 3 গুণন
কে1 যেহেতু নিচে, তাহলে √12 আসবে উপরে আর এল আসবে নিচে, এটা কাটা গেল। তাহলে √12 ভাগ √ আমাদের আসে কত 3। এই তো, নাকি ভুল করলাম কোথাও? না, ঠিকই আছে। তাহলে এখানে আনসার আসবে হলো আমাদের 2। তাহলে কে2 সমান আসবে হলো কে1 গুণন 2। ঠিক আছে, তার মানে চক্রটির ব্যাসার্ধ দ্বিতীয় ক্ষেত্রে যখন এক প্রান্ত নেওয়া হয়েছে তখন চক্রটির ব্যাসার্ধ প্রথম ক্ষেত্রের দ্বিগুণ হবে। 40-এর কি হবে? খ নাম্বারটা। আগে সেটা বুঝতে পারছো? ওকে। বলের ঘাত হচ্ছে, একটু আগে বললাম, বলের ঘাত যে কথা সেটা সমান সমান ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন পরিবর্তন এখন এখানে বলছে এটা সমান সমান, আমরা সূত্র তো অনেকগুলো পাইছি, এর মধ্যে একটা ছিল এফ গুণন টি। বলছে বল ও বলের ক্রিয়াকালের গুণফল, এটা সত্য। ভরবেগের পরিবর্তন, এটাও সত্য। বাট ভরবেগের পরিবর্তন হার, এই হার কিন্তু হবে না। ভরবেগের পরিবর্তন হারকে আমরা বলি বল, বাট এখানে বলছে বলের ঘাত। তো শুধু ভরবেগের পরিবর্তন, অ্যান্সার কি হবে? 1 আর 2 হবে। ওকে, আচ্ছা। কোনো বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে, একটু আগে বললাম, 3টা জিনিসের উপরে। ওই ভরের বিন্যাসের উপরে, ঘূর্ণন অক্ষের উপরে, এটা এই দুইটা কিন্তু ওর মধ্যে ছিল, রাইট? এবং আকৃতির উপরে বা শেপের উপরে। তো এখানে অ্যান্সার হবে আমাদের ঘ নাম্বারটা। 43 নম্বর আমাদের বলতে, একটি চাকার জড়তার ভ্রামক এত, চাকাটিকে এত রেড পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক? আর টাও সমান আমরা কি জানি? আই আলফা। আই মান ছিল 10, আলফার মান ছিল 10। এটা মনে হয় একটু আগেও করলাম আমরা। 100 নিউটন মিটার আসবে আমাদের, রাইট? টর্কের অপর নাম কি? এটা মনে রাখবা। টর্ক আমরা কি টাও বলি, এটা সমান হলো টর্ক। ঠিক আছে, আবার টর্ক সমান এটাকে আরেকটা নাম বলা যায়, সেটা হলো বলের ভ্রামক। বলের ভ্রামক। ওকে, আবার এটাকে অনেক সময় ঘূর্ণন বলও বলা যায়। ঘূর্ণন বল, যেহেতু কৌণিক বল এটা, তাহলে এটাকে আমরা ঘূর্ণন বলও বলতে পারি। তাহলে অ্যান্সার হবে হলো আমাদের গ নাম্বার। ওকে, টর্কের অপর নাম বলের ভ্রামক অথবা ঘূর্ণন বল। ওকে, 45 নম্বর বলতে, একটি চাকার ভর এত কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ এত, এর জড়তার ভ্রামক। তাহলে আই সমান সমান আমরা চাকার ক্ষেত্রে কি জানি? যেহেতু আমাদের চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, সেক্ষেত্রে আমার আর অন্য কিছু দেখার দরকার নাই। আমরা শুধু আই সমান এম কে স্কোয়ার লিখবো। এম এর মান কত? 10, কে এর মান কত? 0.5, তারপর স্কোয়ার, রাইট? তাহলে এখানে আমরা কত পাবো? 2.5 কেজি মিটার স্কোয়ার। তাহলে আসবে 2.5 কেজি মিটার স্কোয়ার, মানে হলো 45-এর খ নাম্বার। ওকে, 46 নাম্বার কি বলছে দেখো, একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ। তাহলে ধরো আমি এখানে, এটা একটা বস্তু, এটা ধরো ভারী বস্তু, এটা একটা বস্তু, এটা হালকা বস্তু। ঠিক আছে, তাহলে আমি বললাম যে এম ভারী আর এটার নাম দিলাম হলো এম হালকা, ভাই এখানে হা দিলাম হালকা। ঠিক আছে, তাহলে এম ভারী সমান সমান কি হবে? 2 গুণন এম ভাই এখানে হা, মানে হালকা। আর ভারীকে আমি ভাই এখানে ভা দিলাম। তোমরা শর্টকাট লিখতে পারো, এমসিকিউ তো দ্রুত তোমাকে সলভ করতে হবে, আমি বোঝানোর জন্য একটু ডিটেলসে লিখতেছি। এই সম্পর্কটা আমাদের দেওয়া আছে। এখন বলছে যে বস্তুটির ভরবেগ সমান। এখন ভরবেগ যদি সমান হয়, তাহলে আমাদের 46 নম্বর বলতে হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত? ওকে ফাইন, ভরবেগ যদি সমান হয় তাহলে পি ভারী সমান সমান পি হালকা, এটাই তো বুঝেছে। আমরা পি সমান কি জানি ভাইয়া? এম ভি। ভারী বস্তুর ভর কত ভাইয়া? এম ভারী গুণন ভি ভারী সমান সমান হালকা বস্তুর কি হবে? দেখো প্রথমে কিন্তু হালকা বলছে, তার মানে তোমার হালকা বস্তুর বেগটা উপরে থাকবে এবং ভারী বস্তুর বেগটা নিচে থাকবে। ওকে ফাইন, এখন এই যে ভারী আর হালকা এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটাকে আমরা 2 গুণন কি লিখতে পারি? এম হালকা গুণন ই ভারী সমান সমান এম হালকা গুণন ই হালকা। তাহলে উভয় পাশ থেকে আমরা এই যে হালকা আর হালকা এটা কাটা দিলাম, মানে হলো এই ভরটা আমরা কাটা দিয়ে দিলাম, কাটাকাটি হয়ে গেল। তাহলে এখন এই যে পি ভারীটা আমরা এই পাশে পার করে দিব, তাহলে কি আসবে দেখো তো? হালকা ভাগ হালকা বস্তুর বেগ ভাগ ভারী বস্তুর বেগ সমান সমান 2 ভাগ নিচে মনে মনে কত আছে? 1 আছে, তার মানে অ্যান্সার কত হবে? 2:1। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 2:1। আশা করি এটা বুঝতে পারছো। এখন এগুলো তুমি এই ভারী হালকাদের না বুঝে তুমি M2Mও নিতে পারো, মানে তুমি যত দ্রুত আর কি সলভ করতে পারো। আমি প্রথমবারে দেখে ডিটেলস একটু করে দিলাম। ওকে, 47 নম্বর কি বলছে? বস্তু দুটির গতিশক্তির অনুপাত। দেখো ভরবেগ কিন্তু বলতে সমান। আচ্ছা বলতো, গতিশক্তির সাথে আমাদের ভরবেগের সম্পর্ক ছিল কিনা? ছিল ভাইয়া, ইকে সমান স্কোয়ার ভাগ 2m ছিল। যেহেতু দুইজনেরই ভরবেগ সমান, তার মানে পি কি হবে? কনস্ট্যান্ট। 2 একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা ইকের সাথে কি সম্পর্ক পাবো বলো তো?
এর সাথে আমরা এম এর একটা সম্পর্ক কিন্তু পাবো, রাইট? এখন দেখো বস্তু দুটির গতিশক্তির অনুপাত বলছে, কিন্তু কে আগে হবে, হালকা হবে নাকি ভারী আগে হবে, এটা কিন্তু তোমাকে কিন্তু ডিটেলসে বলে দেয়নি এই কোশ্চেনটাতে। তখন তোমার উদ্দীপকটা দেখতে হবে। উদ্দীপকে প্রথমে ভারী আছে, তার মানে তোমার 46 নম্বরে উল্লেখ করা ছিল, এবার উল্লেখ করা নেই, তাই তোমার ভারী বস্তুর গতিশক্তিটা আগে লিখতে হবে। তাহলে ইকে ভারী ভাগ ইকে হালকা, এটার সাথে ভরের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে উপরে যদি ভারী হয় তাহলে উপরে হবে হলো হালকা বস্তুর ভর, ভাগ নিচে হবে হলো ভারী বস্তুর ভর। এখন এম হালকা ভাগ এই ভারী বস্তুকে আমরা 2 গুণন হালকা লিখতে পারি, এম হালকা। তাহলে এটা কাটা গেল, তাহলে কত আসলো 1:2। তাহলে অ্যান্সার হবে 1:2। আবারও বলতেছি এখানে কিন্তু আমাকে উল্লেখ করে দেয়নি, তাই আমি কোশ্চেনে মানে উদ্দীপকে দেখতেছি প্রথমে ভারী আছে, তাই আমি ভারী বস্তুর গতিশক্তিটা আগে লিখছি। ওকে, এইভাবেই তোমাকে অ্যান্সারটা করতে হবে। আচ্ছা, তারপরে বলছে যে এটা একটা ঘড়ি ছিল, চিত্রে প্রদর্শিত ঘড়ির কাঁটাটি ঘন্টার কাঁটা নির্দেশ করে, যার দৈর্ঘ্য ছিল এত। এই যে এই দৈর্ঘ্যটা ছিল কত, 15 সেন্টিমিটার, মানে 0.15 মিটার। কৌণিক বেগ, আচ্ছা রৈখিক বেগ চাইছে। রৈখিক বেগ সমান আমরা কি জানি, ভি সমান ওমেগা আর। তো ওমেগা এটা কি কাটা বলছে, ঘন্টার কাটা, তাহলে কি আসবে 2 পাই ভাগ ঘন্টার কাটা পর্যায়কাল কত ভাই, 12 গুণন 3600, রাইট? এটা আমি প্রথমেই লিখে দিয়েছিলাম, ঘন্টার কাটা হলো 12 গুণন 3600 গুণন। দেখো তো আর অ্যাকচুয়ালি কি, বৃত্তের আর অ্যাকচুয়ালি কোনটাই, ঘন্টার কাটার যে দৈর্ঘ্য সেটাই না, তার মানে কত হবে 0.15 আসবে। তো আমরা যদি সবগুলো ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে আর একটা বিষয় দেখো, অপশনে কিন্তু আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড দুইটাই কিন্তু আছে, রাইট? তো এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, একটু ওয়েট করো। আসলে 2.18 গুণন 10⁻⁻5, 2.18 গুণন 10⁻⁻5, এটা মিটার পার সেকেন্ড আসে। এখন দেখো তো মিটার পার সেকেন্ডে কি এই অপশনটা কি আছে আমাদের, মিটার পার সেকেন্ড না, এই অপশনটা কিন্তু আমাদের নাই, 2.18 কিন্তু নাই। তাহলে মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি, তাহলে 100 দ্বারা গুণ করব, তার মানে হলো 10⁻2 দ্বারা গুণ করব। 2.18 গুণন 10⁻⁻5 গুণন, মানে হলো আমাদের এখানে একটু কষ্ট করে আবার সেন্টিমিটার রেখে দিলে হয়ে যেত, আবার মিটার করতে হচ্ছে, এত সেন্টিমিটার পার সেকেন্ড। তো ক্যালকুলেশন করলে কত আসবে, 2.18 গুণন 10⁻3, মানে -3 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে 48-এর ঘ নাম্বারটা। 49 নাম্বারটা আমাদের বলছে যে কাঁটাটির কৌণিক বেগ ব্যাসার্ধের সমানুপাতিক। আচ্ছা, 2 নম্বর বলছে রৈখিক বেগ ও ব্যাসার্ধের অনুপাতের সমান। তারপর 3 নম্বর বলছে আবর্তন কালের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমাদের কৌণিক বেগের সূত্রগুলো সবগুলো লিখতে হবে। আচ্ছা বলো তো কৌণিক বেগের ওমেগা সমান কি হয়, 2πn/t হয়, তারপরে 2π ভাগ টাইম পিরিয়ড টি হয়, আর একটা হয় 2πf, রাইট? তো এখানে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাসার্ধের কিন্তু কোনো সম্পর্ক কিন্তু নাই, শুধুমাত্র ব্যাসার্ধের সমানুপাতিক কিন্তু হয় না। কৌণিক বেগের আরেকটা সূত্র আছে, ভি সমান ওমেগা আর, তাহলে ওমেগা সমান সমান কি আসতেছে, ভি ভাগ আর আসতেছে, রাইট? তো দেখো তো এই কাঁটাটির কৌণিক বেগ কি এই আর এর সাথে কি সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, তার মানে এটা কিন্তু মিথ্যা। বলতে রৈখিক বেগ ও ব্যাসার্ধের অনুপাতের সমান। এই যে রৈখিক বেগ ভি আর ব্যাসার্ধ আর, এই দুইটার অনুপাতের সমান ওমেগা, সত্য, এটা তো সত্য। দেখো ভি আর আর এই দুইটার, এটা তো ভি ভাগ আর মানে কি অনুপাত বোঝাচ্ছে, এটাই তো অ্যাকচুয়ালি ওমেগা প্রকাশ করতেছে, তার মানে এটা সত্য। এবং আবর্তনকালের ব্যস্তানুপাতিক, আবর্তনকাল মানে পর্যায়কাল, তাহলে দেখো ওমেগার সাথে টি এর কি সম্পর্ক, পর্যায়কালের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে 2 আর 3 সত্য। তাহলে অনুপাত কি হবে, ক নাম্বার। 50 নম্বর বলছে নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ, সংসক্তি, সংরক্ষণশীল, আসঞ্জন, অসংরক্ষণশীল বল। মনে রাখবা অসংরক্ষণশীল বল হলো সকল ধরনের বাধা বল। এখন বাধা দেয় কে কে ভাইয়া, ঘর্ষণ বল বাধা দেয়। তারপরে তোমার আরেকটা আছে সান্দ্র বল, যেটা তোমরা শর্ট সিলেবাসে পড়ো নাই, এটা তোমার ফার্স্ট পেপারে 7 নম্বর অধ্যায় আছে। স্পর্শ কোণ, আরো অনেকগুলো টপিক আছে, যেহেতু ওটা আংশিক তোমরা এটা পড়োনি। বাট মনে রাখবা সান্দ্র বল এক ধরনের কি বাধা বল, তার মানে ওটাও কি এক ধরনের অসংরক্ষণশীল বল। ওকে, আচ্ছা। তো এখন এখানে আমাদের বলছে 11 নম্বর, নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভর কত গুণ হবে। আচ্ছা, চাকতির ব্যাসার্ধ, চাকতির যদি আমাদের
কেন্দ্রমুখী অক্ষ বলছে, কিন্তু এই যেটা যদি চাকতি হয় কেন্দ্রমুখী অক্ষ হয় তাহলে কি হয়, আই সমান সমান হয়ে হলো এম আর স্কোয়ার ভাগ 2 হয়। এখন এখানে আমাদের বলছে চাকতির ব্যাসার্ধ অর্ধেক যদি আমরা করি, ব্যাসার্ধ যদি অর্ধেক করি, তাহলে আমাদের নতুন আই ড্যাশ সমান কি আসবে, এম আর ভাগ 2 এরপরে হোল স্কোয়ার ভাগ 2, তাহলে কত আসে, এম আর স্কোয়ার ভাগ এখানে আমাদের আসবে হলো 8। এই তো এখন বলছে যে জড়তার ভ্রামক কত গুণ হবে, আগেরটার কত গুণ হবে, তাহলে আগে ছিল এম আর স্কোয়ার ভাগ 2, এটাকে আমি যদি এইভাবে লিখি যে 1/4 গুণন এম আর স্কোয়ার ভাগ 2, আমি কি কোনো ভুল কিছু লিখছি, আমি কি অন্যায় কিছু করেছি, না। তো এম আর স্কোয়ার ভাগ, আর এটা তো আমার আগের আই ছিল, তাহলে আগের আইয়ের সাথে কত হয়, 1/4 গুণ হয়, রাইট। তাহলে এখানে কি হবে, 51 ক নাম্বারটা হবে আমাদের এখানকার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমাদের 52 নম্বর বলছে একটি মেশিন গান হতে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বুলেট নির্গত হয়, প্রতিটি বুলেটের ভর এম কেজি এবং এর বেগ ভি মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের উপর প্রযুক্ত বল। এখন দেখো মেশিন গান আর বন্দুক কিন্তু একটা আলাদা জিনিস। এই মেশিন গান মনে করো সেই ওই কেজিএফ এর, যে আমাদের কেজিএফ এর মধ্যে দেখো না এই বড় একটা, এই পুলিশ স্টেশনে গিয়ে এমন একটা ধরো মেশিন গান নিয়ে গুলি করতে থাকে, একদম পুলিশ স্টেশন একদম ছাড়খাড় করে দেয়। তখন দেখো এটা কিন্তু একটা মেশিন গান থেকে একই সাথে কিন্তু বুলেট বের হয়, খেয়াল রাখো একই সাথে কিন্তু বুলেট বের হয়। এখন এখানে বলতে প্রতি সেকেন্ডে আমাদের এন সংখ্যক বুলেট নির্গত হয়, তাহলে কয়টি হবে আমি তো জানি না, এরকম ধরো আমি এন সংখ্যক ধরে নিলাম। এখন ফোকাস করো যে কোনো একটার দিকে, এদিক দিয়ে ধরো একটা বুলেট বের হচ্ছে, 1 সেকেন্ডে ধরলাম আমরা একটা বুলেট বের হলো, তাহলে একটা বুলেট যদি বের হয় তাহলে তার উপর প্রযুক্ত বল কত হবে ওই মেশিন গানের উপর, এফ সমান এম গুণন ডেল ভি ভাগ টি, রাইট, ডেল ভি ভাগ টি, এটা তো আমাদের মেইন সূত্র। এখন আমাদের প্রত্যেকটা বুলেটের ভর এম কেজি গুণন ডেল ভি, দেখো প্রথমে যখন বুলেটটা যখন ভেতরে থাকে তখন তার বেগ থাকে 0, তার মানে আদি বেগ 0, আর শেষ বেগ কত হয়, ভি হয়, এই যে এটা ভি, তার মানে ভি মাইনাস 0 মানে কত, ডেল ভি অ্যাকচুয়ালি ভি। আর এখানে আমাদের বলতে প্রতি সেকেন্ডে, তার মানে টাইম কত, 1 সেকেন্ড, তার মানে 1 দ্বারা ভাগ হবে, তাহলে আমরা একটা বুলেটের উপর পাইলাম হলো এম ভি, বল পাইলাম কত, এম ভি, এটা কয়টা, একটা বুলেটের, তাহলে এন সংখ্যকের উপর আমরা কত পাবো, এন এম ভি বা এম ভি এন, যেটাই বলি না কেন আমরা। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এম এন ভি, এই যে ক নাম্বার হবে আমাদের অ্যান্সার। আই গেস আমি তোমাদের বুঝাইতে পারছি। ওকে, তারপর বলছে জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো আমাদের রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, বুঝছো। এই যে আমাদের রকেটে যে জ্বালানিটা যে দহন হয়, দহন হয়ে যে পেছনের দিকে যে বের হয় এবং সেই ধাক্কা বা থ্রাস্টের কারণে কিন্তু রকেট উপর দিকে ওঠে। তো এই ঘটনা কিন্তু কিভাবে হয়, আমাদের যে রৈখিক ভরবেগ আছে এইটার উপর ভিত্তি করে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তাহলে হবে কি, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। ওকে, আচ্ছা, 20 মিটার উঁচু থেকে একটি বল ফেলে দেওয়া হলো, ওকে, নিচে বালির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল, এক্ষেত্রে মানে কি ঘটনা ঘটবে এটা তোমাকে বলছে আর কি। ধরো 20 মিটার উঁচু থেকে, এটা ধরো 20 মিটার উঁচু, এটা ধরো ভূমি, এখান থেকে একটা বস্তু আমরা ফেলে দিলাম, এরপরে সে কত মিটার প্রবেশ করছে, 1 মিটার প্রবেশ করছে, ঠিক আছে। এখন বলছে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হয়, কেবলমাত্র গতিশক্তি সংরক্ষিত হয়, ভরবেগ ও গতিশক্তি উভয়ই, নাকি ভরবেগ গতিশক্তি কেউ না। এখন দেখো এখানে এখানে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হবে কেন, এই যখন বালির মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু তার সে শক্তিটা হারায় ফেলবে। দেখো এখান থেকে বলটা পড়তে পড়তে এখানে আসলো, ভূমিতে আসলো, তারপর যখন সে বালির মধ্যে পড়বে তখন কিন্তু সে তার শক্তিটা হারাতে থাকবে, ফলে কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত থাকবে না, কারণ এখানে আমাদের শক্তিটা কি হচ্ছে, হারায় যাচ্ছে, বালির মধ্যে প্রবেশ করার কারণে কিন্তু হারায় যাচ্ছে। যদি ভূমিতে থেকে যেত তখন কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত থাকতো, বাট যখনই বালির মধ্যে গেছে তখন কিন্তু আমাদের গতিশক্তিটা সংরক্ষিত আর থাকেনি। তাহলে এখানে আমাদের শুধুমাত্র কোনটি সংরক্ষিত থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে। অ্যান্সার হবে 54 ক নাম্বার। তো এখানে 55 নাম্বার দেখো বলছে 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং 20 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলো, ঠিক আছে। তো ধরো এটা আমাদের একটা ক্রিকেট ব্যাট ছিল, ক্রিকেট ব্যাটটা আঁকাইতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়লো, সে কতদিন যাবত ক্রিকেট খেলা হয় না। আচ্ছা, তো একটা বল গিয়ে ধরো এই ব্যাটে আঘাত করছে এবং সেটা আবার বিপরীত দিকে ফিরে আসছে, ঠিক আছে, তার মানে 180 ডিগ্রি বেগে আর কি ফিরে আসছে, 180 ডিগ্রি কোণে আর কি ফিরে আসছে। তো এর ইউ ছিল হলো 30 মিটার পার সেকেন্ড,
আর ভি হয়েছে কত 20 মিটার/সেকেন্ড। এখন তোমাকে বলছে বলের ঘাত, আমরা জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, তো বলের ঘাত যে কথা ভরবেগের পরিবর্তনে কি সেম কথা, বলের ঘাত ইজিক্যাল টু ভরবেগের পরিবর্তন ইজিক্যাল টু এফ গুণন টি এম ইন্টু, আমরা যদি সরাসরি লিখি সূত্র আসবে কি ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv কজ আলফা, এটা হলো আমাদের মেইন সূত্র। এখন এখানে দেখো আলফার মান আমাদের মানে ইউ এর যে দিক, ইউ এর দিক ছিল এই দিক এবং এটা গেছে তার বিপরীত, তাহলে আলফার মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে এখানে আমরা এম ইন্টু রুট ওভার কী লিখতে পারবো বলো তো, ভি স্কোয়ার প্লাস কজ 180 ডিগ্রি মান -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2uv প্লাস ইউ স্কোয়ার। তো এখন বলো তো এইটা কি আমাদের ইউ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তো তাহলে হোল স্কোয়ার আর এই রুট কাটা যাবে, তাহলে আসবে ভি প্লাস ইউ। তো এটা একটা শর্টকাট যে যদি আমাদের বিপরীত দিকে যাই, মানে ইউ এবং ভি এর দিক যদি বিপরীত হয় তখন আমরা ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত সমান এম ইন্টু ওই দুইটা বেগের যোগফল লিখতে পারি। এখন দেখো এখানে আমাদের এম এর মান কত ছিল, এম এর মান ছিল আমাদের হলো 0.5 কেজি আর দুইটা বেগের 30 যোগ 20, এই তো 50, তাহলে হবে কত 25, তাহলে হবে 25 নিউটন সেকেন্ড। তো তুমি এটা কেজি মিটার পার সেকেন্ডও বলতে পারো, অথবা অথবা কেজি মিটার পার সেকেন্ডও কিন্তু থাকতে পারে, কারণ বলের ঘাত মানেই হলো ভরবেগের পরিবর্তন। ওকে, আচ্ছা 56 নম্বর বলছে যে সুষম গতিবেগ চলন্ত একটি বস্তুর উপরে, আচ্ছা সুষম গতিবেগে যদি চলে তার মানে সে ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে চলতেছে, আর সমবেগে চললে পারে আমাদের এফ সমান কত হয়, এফ সমান হয় 0, মানে তার উপরে কোনো ধরনের বল প্রযুক্ত হয় না। তার মানে এখানে শুধু বল অথবা এফ নিট আমি বলতে পারি যে লব্ধি বল ইজিক্যাল টু 0। তো এখানে নিট বল ক্রিয়া করে না, মিথ্যা, এখানে নিট বল নিট শূন্য বল ক্রিয়া করে, এটা সত্য, এটা সত্য। আচ্ছা 57 নম্বর কি বলছে যে নিচের কোনটি বলের ঘাতের মাত্রা, তো উপরেই যেহেতু আমাদের বলের ঘাতের এককটা আছে নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড, কেজির মাত্রা হলো এম, মিটারের মাত্রা হলো এল, টাইমের মাত্রা সেকেন্ডের মাত্রা হলো টাইম টি, তাহলে এম এল পার টি, তাহলে এম এল পার টি 57 ক নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, 58 নম্বর আমাদের কি বলছে বলের ভ্রামক, বলের ভ্রামক যে কথা টর্ক একই কথা, বা ঘূর্ণন বল একই কথা। তো টর্ক সমান আমরা কি জানি, টর্ক সমান আমরা জানি আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, রাইট। আবার এটা সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা যেমন এফ সমান এম এ লিখি তাহলে টাও সমান হবে আই আলফা, রাইট। এখন দেখো আমরা যেমন লিখি এফ সমান এম এ, এখানে এ ভেক্টর রাশি তাহলে এফ হয় ভেক্টর রাশি, তাহলে এটা ভেক্টর এটা হবে ভেক্টর। আবার আমরা এফ সমান কি এটা লিখতে পারি না বলতো, এই যে ডিপি ভাগ ডিটি, ভরবেগের পরিবর্তন হারকেই বল বলে, তাহলে এখানে হবে কণিক ভরবেগের, তার মানে ডিএল ভাগ ডিটি, এটাও কিন্তু সত্য, এবং এল হলো ভেক্টর রাশি তাই এর উপরে ভেক্টর চিহ্ন থাকবে। তাহলে দেখো টাও সমান এই সূত্র হয়, এই সূত্র হয় এবং এই সূত্র হয়, তিনটাই কিন্তু হয়, তাহলে এখানে 58 আমাদের কি হবে, ঘ নাম্বার হবে অ্যান্সার। 59 নম্বর বলছে কণিক ভরবেগ ও কণিক বেগের মধ্যে সম্পর্ক, কণিক ভরবেগ হলো এল, কণিক বেগ হলো ওমেগা, তাহলে এল সমান কি হয় আই ওমেগা, ঠিক যেমনটা রৈখিক ভরবেগ পি সমান সমান হয় এম ভি, ওইটাই হয় কণিক ক্ষেত্রে এল, এমটা হয়ে যায় আই আর ভিটা হয়ে যায় ওমেগা। 59 ক নাম্বার। ওকে, 60 নম্বর আমাদের কি বলছে কণিক ভরবেগের ক্ষেত্রে এল সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এটা সত্য, এটা আমরা একটু আগে দেখলাম। কণিক ভরবেগে একটা ভেক্টর রাশি অবশ্যই ভেক্টর রাশি, এটাও সত্য, তাই না। আচ্ছা তারপরে আমাদের কি বলছে কণিক ভরবেগের একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, ধরো তোমার মনে নাই তখন তুমি এই আর এর একক কি মিটার গুণন পি এর, পি হলো রৈখিক ভরবেগ, এর একক কি কেজি মিটার পার সেকেন্ড, তাহলে দেখো তো গুণন করলে কি আসে কেজি মিটার আর মিটার গুণ করলে মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে এটাও কিন্তু সত্য, তাহলে অ্যান্সার কি হবে আমাদের ঘ নাম্বার, 60 হবে ঘ নাম্বার। 61 নম্বর কি বলছে ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে বলে টর্ক, ব্যাসার্ধ ভেক্টর আর ভেক্টর আর প্রযুক্ত বলের ভেক্টর এফ ভেক্টর, এই দুটার ক্রস গুণফলকেই আমরা কি বলবো ভেক্টর গুণন মানেই কি ক্রস গুণন, আর স্কেলার গুণন মানে হলো ডট গুণন, তো ক্রস গুণফলকে আমরা কি বলবো টাও বা টর্ক বা ঘূর্ণন বল বা বলের ভ্রামক। 62 নম্বর বলছে কোনটি কণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র হলো পি সমান সমান কনস্ট্যান্ট, আর ওই পিটাই কণিক ক্ষেত্রে হয়ে যাবে কি এল সমান সমান কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে আমাদের 62 নম্বর কি হবে এল সমান ধ্রুবক, এই যে ক নাম্বার হবে অ্যান্সার।
আচ্ছা, 63 নাম্বার কি বলছে দেখো, যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। তো ধরে নিলাম আমরা এটা ছিল আমাদের আর্থ, এটা ছিল আমাদের আর্থ, আর এটা ছিল ধরো আমাদের মুন। ঠিক আছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে। চাঁদ পৃথিবীকে বৃত্তাকার কক্ষপথে এতদিনে একবার প্রতিক্ষণ করে, তাহলে কে ঘুরতেছে? এই যে মুন, এই মুনটা ঘুরতেছে, চাঁদ ঘুরতেছে। ঠিক আছে, এইভাবে ঘুরতেছে আর কি। ওকে, এবং একবার একবার যদি প্রদক্ষিণ দেয়, যে টাইমটা লাগে সেটাই আমাদের কি বলতো পর্যায়কাল না? তাহলে এখানে আমাদের টিটা সমান কি আসতেছে? 27.3 ডে। একবার ঘুরতে যে সময় লাগে সেটা হলো আমাদের টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এখন এখানে আমাদের 53 নম্বর বলছে চাঁদের কৌণিক দ্রুতি বা কৌণিক বেগ কত। তাহলে আমরা ওমেগা সমান কি লিখতে পারি? 2π/t লিখতে পারি। তাহলে 2π/tর মান কত হবে? 27.3 দিন। তাহলে 27.3, আর একদিন সমান ভাইয়া 24 ঘন্টা, তাহলে 24, আবার 1 ঘন্টা সমান ভাইয়া 3600 সেকেন্ড। তাহলে আমরা দিন থেকে ঘন্টায় আসলাম, ঘন্টা থেকে সেকেন্ডে আসলাম। এইভাবে কিন্তু তোমাকে সেকেন্ডে যাইতে হবে, যেহেতু রেড পার সেকেন্ড আছে, তার মানে এসে এককে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, একটু দাঁড়াও, এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে 2.66 গুণন 10⁻⁻6 রেড পার সেকেন্ড। ওকে, আচ্ছা 64 নাম্বার কি বলছে, যে চাঁদের রৈখিক বেগ। আচ্ছা, রৈখিক বেগ সমান কি হয়? ভি সমান সমান ওমেগা আর হয়, রাইট? তো এখন দেখো তো চাঁদ ঘুরতেছে, এখন তোমরা আর নেওয়ার তো টেনশনে পড়ে যাবে, ভাই এখানে আর কই? একটু ভালো করে দেখো, আর কিন্তু হয়তো ওই বৃত্তের, যে বৃত্তাকার পথে ঘুরতেছে ওই বৃত্তের ব্যাসার্ধ হইতো। তো এখানে দেখো তো এই দুইজনের যে মধ্যবর্তী দূরত্ব সেটাই কি আমাদের আর না? আর ভাইয়া, তাহলে এখানে আমাদের এই যে 63 নম্বরের যে ওমেগা আছে, সেই ওমেগার সাথে আমরা আর 3.85 গুণন 10⁵ কিলোমিটারকে মিটার করব, তাহলে 10⁻³ মিটার হয়ে গেল। তাহলে এখন আমরা এখান থেকে যে অ্যান্সারটা পাবো সেটা হলো আমাদের আচ্ছা আচ্ছা, 1 মিনিট, এখানে অপশনে দেখো সবগুলো কিলোমিটারে আছে, তাহলে আর এটাকে মিটার করার কোনো দরকার নেই কষ্ট করে, তোমার এগুলো সবগুলো অপশন কিলোমিটার আছে। তাহলে আমরা যদি এখানে এটাই রাখি, তাহলে অ্যান্সার আসে হলো 1.022 কিলোমিটার পার সেকেন্ড। তো টাইম কিন্তু আমাদের সেকেন্ডে থাকবে, শুধুমাত্র কিলোমিটার মানে লেন্থটা থাকবে হলো কিলোমিটারে। তাহলে 64 কত হবে? গ নাম্বার। 65 নম্বর বলছে কৌণিক বেগ ওমেগা হলে আমাদের কোনটা আর কি সত্য? ওমেগা সমান 2πn। আচ্ছা, ওমেগা ভি সমান ওমেগা আর, এখান থেকে ওমেগা সমান আমরা ভি ভাগ আর লিখতে পারি। ওমেগা সমান 2π/t, এটাও কিন্তু আমাদের সত্য। আচ্ছা, এখন এখানে হলো আমাদের অ্যাকচুয়ালি ওমেগা সমান হয়ে হলো 2πn/t। ঠিক আছে, এখন এই এনটা আমরা ওমেগা সমান কি জানি? 2πn/t, আবার আরেকটা হলো 2π/t, আর আরেকটা হলো 2πf। এখন বিষয়টা হলো যে এখানে এনটা অ্যাকচুয়ালি এফ বোঝাচ্ছে কিনা সেটা হলো আমাদের বিষয়, দেখতে হবে। এই কারণে এই অ্যান্সারটা 2-3 এটা তো সত্য, আমরা তো বুঝতেইছি। এখন 1 নম্বর হবে যদি আমাদের এইটা যদি আমাদের ফ্রিকোয়েন্সি বোঝায়, তাহলে এটা আমাদের সত্য। আর যদি এটা আমাদের শুধু এই 2πn/t এই n বার ঘোরা বোঝায়, তাহলে এটা মিথ্যা। বাট যেহেতু এখানে কৌণিক বেগের সূত্র দিছে, তার মানে এখানে এনটা হলো অ্যাকচুয়ালি আমাদের ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। বোঝা গেছে কি আমার কথা? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি বোঝাচ্ছে? ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি কিন্তু এটা দ্বারা কিন্তু প্রকাশ করা হয়, তো অবশ্যই তাহলে এখানে বুঝবে এটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের এটাও কিন্তু সত্য। আর 2πn/t এই বড় হাতের ক্যাপিটাল এন হলো টি সময় n বার ঘোরা বা দোল খাওয়া। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? 65 ঘ নাম্বারটা। 66 নম্বর বলতে কৌণিক গতি সূত্র সম্পর্কিত সমীকরণ হলো আমাদের tan θ সমান v²/rg। ওকে, এল সমান আই ওমেগা, এটা সত্য। টাও সমান সমান আই আলফা, এটাও কিন্তু সত্য। আর tan θ সমান v²/rg, এটাও কিন্তু আমরা পাইছি কোথায়? ওই যে আমাদের একটা সাইকেল আরোহী বৃত্তাকার পথে ঘোরে, বৃত্তাকার পথে ঘোরা মানেই তো সেটা কৌণিক গতি, রাইট? বৃত্তাকার পথে ঘোরা মানেই সেটা কি গতি? কৌণিক গতি। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের তিনটাই হবে। tan θ সমান v²/rg, আবার এল সমান আই ওমেগা, আবার টাও সমান আই আলফা, তিনটাই কিন্তু হয়। কৌণিক ভরবেগের পরিবর্তন যদি বলতো তাহলে বলের ঘাত হতো, বাট পরিবর্তনের হার এটা হবে কি? বলের সমান। খেয়াল রাখবা, শুধু কৌণিক ভরবেগ, সরি 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 কৌণিক বলছে সরি, কৌণিক ভরবেগের পরিবর্তন হারকে আমরা বলবো টর্কের সমান। আর যদি বলতো রৈখিক ভরবেগের পরিবর্তন হার, তাহলে সেটা হতো বলের সমান। যেহেতু কৌণিক বলছে, তাহলে সেটা কি হবে? টর্কের সমান হবে। ওকে,
বলছে কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। দুটো উপপাদ্য আছে, একটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য আর একটা হলো লম্ব অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য এইটা বোঝায় যে অবশ্যই এখানে আমাদের দুইটা অক্ষ থাকতে হবে এবং সেই দুইটা অক্ষকে সমান্তরাল হতে হবে, এবং একটা অক্ষ হবে যে কোনো একটা শেপের ভার কেন্দ্র দিয়ে যাবে, যে কোনো একটা শেপের সেন্টার অফ মাস COM দিয়ে যাবে, যে কোনো একটা মাসের যে কোনো একটা মাসের কেন্দ্র দিয়ে যাবে, যে কোনো একটা ভরের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় হলো IG বলা হয়, অনেক সময় এটাকে ICOM সেন্টার অফ মাস বলা হয়। তাহলে যে কোনো একটা শেপ থাকলে তার ভর কেন্দ্র দিয়ে যে জড়তার ভ্রামক সেটা বের করব। আর একটা অক্ষ থাকবে যেটা হলো বাইরে থাকবে, বুঝলো, দুইটাই কিন্তু সমান্তরাল হতে হবে, আদারওয়াইজ কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য কিন্তু খাটবে না। আর একটা অক্ষ থাকবে বাইরে, তাহলে ওইখান থেকে আমাদের ওইটার COM সেন্টার অফ মাস পর্যন্ত যে দূরত্ব হবে এই দূরত্ব নাম আমরা H দিলাম। তাহলে দেখো I টোটাল সমান কি আসতেছে, IG তো আমাদের থাকবেই, প্লাস এই যে এটার জন্য আমাদের এই বস্তুর ভর যদি আমরা M বলি তাহলে হবে M, আর এই ডিস্টেন্সটা হলো H, তাহলে হবে mh²। এটাই হলো আমাদের কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে অ্যান্সার হবে আমাদের কত, গ নাম্বারটা, 68-র গ নাম্বার। ওকে, কেন্দ্রমুখী বল একটি কার্যহীন বল, এটি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে, একদমই মিথ্যা কথা। এর মান mv²/r, এটা সত্য কথা। দেখো আমাদের যে এখানে কেন্দ্রমুখী বল থাকে, মানে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল যেটাকে আমরা অনেক সময় বলি, এটাকে এই যে বল থাকে এটা কিন্তু আচ্ছা, এটা কিন্তু সবসময় গতিপথের লম্ব দিকে ক্রিয়া করে, ঠিক আছে। এই যে এটা যদি আমরা বলি বৃত্তাকার পথ, তো এটা যদি আমাদের প্রত্যেকটা বিন্দুতে স্পর্শ কি আমাদের কি গতিপথ, প্রত্যেকটা বিন্দুতে স্পর্শ কি আমাদের সেই বস্তুটার গতিপথ, রাইট। তো দেখো স্পর্শকের সাথে আমাদের কেন্দ্রমুখী বল এই যে সেন্টার দিকে এদিকে ক্রিয়া করে, এদিকে ক্রিয়া করে, তাহলে এদের মধ্যবর্তী কোণ সবসময় কি হয় 90 ডিগ্রি, তার মানে এরা লম্বভাবে ক্রিয়া করে। 2 নাম্বারটা কিন্তু বলছে গতিপথের দিকে, তাহলে এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। আর কেন্দ্রমুখী বল অ্যাকচুয়ালি একটা কার্যহীন বল, কারণ কেন্দ্রমুখী বল থাকে, আবার এর বিপরীতে একটা কেন্দ্র বিমুখী বলও থাকে কিন্তু, ঠিক আছে। তো এটা একটা কার্যহীন বল এবং এর মান হলো mv²/r, আর একটা হয় সেটা কি mω²r। তো এটা এখানে দেয়নি, বাট আমি লিখে দিলাম। তাহলে অ্যান্সার কি হবে 1/3। 70 নম্বর বলছে রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে গাড়ির ভরের উপরে, একদমই মিথ্যা কথা। ব্যাংকিং কোণের সবগুলো সূত্র কি বলতো, tan θ সমান v²/rg, এটা একটা সূত্র আছে, আর একটা আছে sin θ সমান h/x। কোনো সূত্রে আমাদের কিন্তু মাস নাই, মানে ভর নাই, তাহলে 1 নাম্বার হবেই না। দ্রুতির উপরে এটা নির্ভর করে, বাকের ব্যাসার্ধের উপরে আর এটার উপর নির্ভর করে, তাহলে অ্যান্সার হবে কত 2 এবং 3। একটি গাড়ি নিরাপদে বাগ নেওয়া সত্ত্ব, এটা কখন জানো, এই ঘটনা কখন ঘটে, যখন হলো ঘর্ষণ বল থাকে। ঘর্ষণ বল থাকলে আমাদের ভি এর রেঞ্জটা হয় <μr/g। তো অনেক সময় আমরা এটা কিন্তু জানি যে মিউকে আমরা tan θ বলতে পারি, বুঝছো। তাহলে হবে কি tan θ rg বা rg tan θ, এই tan θ কিন্তু আলাদা মান। তো tan θ rg অথবা rg tan θ লিখতে পারো। আবার এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না, যে tan θ rg, যেহেতু এটা রুট, এটা আমরা কি হাফ বলতে পারি এরকম করে। তো অপশনে কিন্তু অনেক সময় এরকম করে তোমাকে দিয়ে দিবে, যেমন এইটা। তাহলে হবে অ্যান্সার কত আমাদের 71-এর ক নাম্বারটা। আচ্ছা, 72 নম্বর কি বলছে আমাদের, দেখো কোনো একটি সরলরেখায় 5u বেগে চলমান m ভরের একটি বস্তু একই সরলরেখায় u বেগে চলমান 5m ভরের একটি বস্তুকে ধাক্কা দিল। ওকে ফাইন। ধাক্কার পর বস্তু দুটি একই দিকে যুক্ত, যুক্ত মানেই কি, যুক্ত মানেই তো মিলিত। তাহলে মিলিত অবস্থায় আমাদের টাইপটা হয়ে গেছে, চলতে থাকলো। যুক্ত অবস্থায় বস্তুটির বেগ, তাহলে মিলিত অবস্থায় আমাদের কেমন সূত্র হয়, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 প্লাস m2 v, যেহেতু মিলিত তাহলে v সমান কি হবে m1 u1। প্রথম বস্তুটির ভর হলো m এবং বেগ হলো 5u, প্লাস দ্বিতীয় বস্তুটির ভর হলো 5m এবং বেগ হলো u, তাহলে 5m গুণন u ভাগ m1 প্লাস m2, দুইটার ভর যদি আমরা যোগ করি তাহলে কি পাবো 6m পাবো, রাইট। তাহলে এখন এখানে আমরা কি পাচ্ছি 5mu মানে হলো 10mu ভাগ 6m।
সরি 6m, এম আর এম কাটা গেল, তাহলে এখানে আমাদের কত আসবে 5/2 সরি 5/3 ইউ, এটাই তো আসে আমাদের। আচ্ছা এখানে অপশনে আমাদের 10/60 দেওয়া আছে, তাহলে 72 কত হবে আমাদের, ক নাম্বারটা হবে। অপশনটা এইভাবেও দিতে পারতো, মানে 2 দ্বারা ভাগ করে আর কি, যাই হোক। তো এখানে আমাদের হবে 10/6u। এখন 73 নম্বর বলছে, এই সংঘর্ষের আগেও পরে গতিশক্তি ও ভরবেগ উভয়ই স্থির থাকে, ভরবেগ বৃদ্ধি পায় গতিশক্তি স্থির থাকে, গতিশক্তি ও ভরবেগ উভয়ই হ্রাস পায়, গতিশক্তি হ্রাস পায় ভরবেগ স্থির থাকে। দেখো আমি তোমাদের বলি, আমরা জানি সংঘর্ষ দুই ধরনের, একটা হলো স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, আর একটা হলো অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ ভরবেগের নিত্যতা মেনে চলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ ভরবেগের নিত্যতা মেনে চলে, মানে এই ঘটনাটাই সেম এখানেও। তার মানে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হোক আর অস্থিতিস্থাপক হোক, দুইটা ক্ষেত্রে আমাদের ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে। আর স্থিতিস্থাপকের ক্ষেত্রে গতিশক্তি মেনে চলে, গতিশক্তি নিত্যতা মেনে চলে, তার মানে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হবে। বাট অস্থিতিস্থাপক মানে না, মানে এদের গতিশক্তি আলাদা হবে, সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হয় না। ঠিক আছে, এখন দেখো এখানে অপশনে আমাদের ভরবেগ স্থির থাকা মানে কিন্তু ভরবেগের নিত্যতার কথাই আর কি বোঝাচ্ছে, এই যে সংঘর্ষের আগেও পরে, তার মানে দুটা ক্ষেত্রে আমাদের ভরবেগ স্থির থাকবে, এটা শিওর, সেটা স্থিতিস্থাপক হোক আর অস্থিতিস্থাপক হোক। তাহলে অপশন কি হবে, বোঝা যাচ্ছে, হয় আমাদের ক হবে, এই যে উভয় স্থির, ভরবেগ উভয় স্থির, হয় এটা হবে, আর এই ভরবেগ স্থির থাকে, এই দুইটা ক্ষেত্রে আমাদের অ্যান্সার হওয়া সম্ভব। তাহলে 73 হয় ক হবে, না হলে আমাদের ঘ হবে, এটা আমরা বুঝতেছি। এখন চলো দেখি আমাদের এই গতিশক্তির বিষয়টা একটু দেখি। ঠিক আছে, আমরা তো মিলিত বেগ পাইছি, তাহলে গতিশক্তি আমাদের পূর্বে, মানে সংঘর্ষের পূর্বে আমাদের মোট গতিশক্তি কত হবে, হাফ, ভর ছিল আমাদের কত এম, বেগ ছিল আমাদের 5u, তাহলে 5u তারপর স্কোয়ার, যোগ হাফ গুণন, আরটা ছিল 5m গুণন ইউ স্কোয়ার, মেবি দেখি একটু, হ্যাঁ এটা, তাহলে আমাদের পূর্বে ইকুয়ালে কত আসবে, হাফ যদি কমন নেই, আচ্ছা হাফ গুণন এম গুণন 25 ইউ স্কোয়ার যোগ হাফ গুণন 5m ইউ স্কোয়ার, রাইট। তাহলে আমাদের হাফ এম ইউ স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে আসবে 25 যোগ 5 মানে হলো 30, 30 যদি ভাগ করি তাহলে কত আসবে 15m ইউ স্কোয়ার, এটা হলো আমাদের কি আসে, পূর্বে আসে। তাহলে এখন আমরা কি বের করবো, পরে, তাহলে পরে আমি এই পাশে বের করি, পরে পরে আমাদের দেখো তো দুইটা কি ছিল, মিলিত অবস্থা, তাহলে আমাদের পরে কি হবে, হাফ, একজনের ভর ছিল এম এবং তার বেগ ছিল কত 5/3 ইউ স্কোয়ার, রাইট। তাহলে 5/3 ইউ এর উপরে হোল স্কোয়ার, মানে বা 10/6, তুমি যেটাই বলি না কেন একই তো জিনিস, প্লাস হাফ গুণন 5m গুণন 5/3 ইউ এর উপরে স্কোয়ার হবে, এরকম হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে আমরা কি কমন যাবে দেখো তো, হাফ, আমরা একবার ক্যালকুলেশন করে দেই, হাফ এম 5 স্কোয়ার 25 ভাগ এত, তাহলে 25 ইউ স্কোয়ার ভাগ 9, আর এখানে আমাদের আসবে হলো হাফ এম, যদি আমরা কমন নেই হাফ এম গুণন 25 ইউ স্কোয়ার ভাগ 9 কমন নিলে এখানে আমাদের আসবে কত, এখান থেকে আমাদের আসবে হলো 1 যোগ এখান থেকে আসবে হলো আমাদের 5, তাহলে আসবে কত 6, তাহলে আমাদের আসবে 3, 3 25 75 ইউ স্কোয়ার ভাগ 75m ইউ স্কোয়ার ভাগ 9, এটাই তো আসে। ঠিক আছে, হ্যাঁ এটাই আসে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো দুইটা কি সমান হয়েছে, না, আগে ছিল 15m ইউ স্কোয়ার, এখন কত, আমরা যদি এখানে 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে 25m ইউ স্কোয়ার ভাগ 3। ঠিক আছে, তাহলে আমাদের 8 পয়েন্ট সামথিং হবে, তা আগে ছিল আমাদের 15, এখন আছে 8, তাহলে কি হয়েছে, পরে আমাদের কি গতিশক্তি হ্রাস পাইছে না, তাহলে গতিশক্তি হ্রাস পাইছে এটা হবে, আর ভরবেগ তো স্থির থাকবে এটা তো জানি, তাহলে অ্যান্সার হবে 73-এর ঘ নাম্বার। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এখানে আমরা উপর থেকে হাফ এম
আর 5u/3 এটাকে আমরা ভাঙালে কত পাই? 25u²/9। এই তিনটা জিনিস আমরা কমন নিছি, তাহলে এই তিনটা জিনিস যদি আমরা কমন নেই, এখান থেকে আমরা 1 পাবো আর এখান থেকে আমরা 5 পাবো। তো এখানে আমরা এইভাবে লিখে দিছি। ওকে, তাহলে আমরা যদি নেক্সটে যাই, 74 নম্বর বলছে যে কোনো সাইকেল আরোহীকে 60 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উলম্ব তলে, দেখো এটা কিন্তু উলম্ব তলের সাথে থিটা দেওয়া আছে, তার মানে উলম্ব তলের সাথে কোণ দেওয়া আছে, তার মানে এটা হলো থিটা। যদি আনুভূমিকের সাথে দিত 30 ডিগ্রি, তাহলে থিটা হতো 60 ডিগ্রি, কারণ আমরা সূত্রে যে থিটাটা ইউজ করি সেটা হলো উলম্বের সাথে উৎপন্ন কোণ। তাহলে ট্যান থিটা সমান কি হবে? ভি স্কয়ার ভাগ আর জি। তাহলে এখান থেকে আমাদের ভির মান আসবে কি? √/, ট্যান থিটা আর জি। ওকে, বা আর জি ট্যান থিটা যেটাই বলি না কেন। তাহলে অ্যান্সার আমাদের আসবে হলো 18.48 মিটার পার সেকেন্ড আসে। তাহলে কত হবে আমাদের? বি নাম্বার হবে বা খ নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, এখানে 75 নাম্বার দেখো, বলছে স্থির অবস্থান থেকে 100 কেজি ভরে একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের আনত তল। তাহলে আনত তল যদি বলছে, তাহলে আমাদের আনত তল আঁকাইতে হবে। এই যে এটা একটা আনত তল, এই আনত তল এটা হলো 30 ডিগ্রি কোণে করে আছে, এবং এর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা কত? 20 মিটার বলছে। এর দৈর্ঘ্যটা হলো আমাদের 20 মিটার। ওকে, এবং এখানে 100 কেজি ভর আছে। আচ্ছা, এখন গাড়িটির বেগ কত? তো এই পয়েন্টে আমাদের বেগ হলো 0, এবং এই পয়েন্টের বেগটা আমাদের বের করতে হবে। আমরা এখন সূত্র জানি কি ভাইয়া? ভি স্কয়ার সমান স্কয়ার প্লাস টয়েস এস। স্কয়ার সমান স্কয়ার প্লাস টয়েস এস। তো এই সূত্রটা যখন আনত তল বরাবর চলে আসবে, তখন জিনিস সূত্রটা এমন, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টয়েস, এটা হলো ত্বরণ বোঝায়। এখানে তো শুধুমাত্র একমাত্র অভিকর্ষ ত্বরণ আছে। যদি বস্তুটি খারাপভাবে চলতো তাহলে আমরা 2g লিখতাম, বাট এটা তো খারাপভাবে যাচ্ছে না, এটা যাচ্ছে আনত তল বরাবর। তাহলে মনে রাখবা যে আনত তল বরাবর আমাদের অভিকর্ষ ত্বরণ কোনটা থাকে বলতো? জি জি সাইন থিটা থাকে। এই থিটাটা অবশ্যই এই কোণ হতে হবে, এটার নাম হলো থিটা কোণ। অবশ্যই হলো এই আনুভূমিকের সাথে আনত তল, এই কোণটা থিটা হলে পারে এই বরাবর কি থাকে আমাদের? ত্বরণের জি সাইন থিটা অংশটা থাকে, আর খাড়া নিচের দিকে থাকে হলো জি কস থিটা। তাহলে এই বরাবর আমাদের জি সাইন থিটা, তাহলে এখানে আমরা ত্বরণটা জি সাইন থিটা লিখবো, এবং এখানে কি হবে? এস হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে ইউ এর মান কত? 0, 0 বসাবো। তাহলে কবে 2 গুণন জির মান 9.8, সাইন 3 ডিগ্রি মান হলো হাফ, গুণন এস এর মান আছে 20, রাইট? তাহলে এখানে আমাদের আসবে 10, 10 দুগুণে 20, 20 গুণন 9.8 আসবে 196। এখন এখানে আমাদের ভি স্কয়ার আছে, তাহলে আমরা ভি সমান √/196 সমান কত পাবো? 14। তাহলে অ্যান্সার হবে আমাদের কত? 14 মিটার পার সেকেন্ড। এরপরে যদি আমরা দেখি, আমাদের 76 নম্বর বলছে যে এই যে ওপি, এটা একটা 5 নিউটন ফোর্স, বলছে উদ্দীপক অনুযায়ী ওআই অক্ষ বরাবর বলের মান কত? আচ্ছা, এখন দেখো এটা কিন্তু ঠিক মাঝ বরাবর ক্রিয়া করছে, যদি এখানে বলে দেয়নি, বাট চিত্র দেখে বোঝা যাচ্ছে ঠিক মাঝ বরাবর, মানে এইটুকু 45 ডিগ্রি, এইটুকু 45 ডিগ্রি। এখন ও ওয়াই 5 ডিগ্রির এই বরাবর হবে হলো 5 cos 45, এই বরাবর তুমি 5 সাইনও দিতে পারো অথবা 5 cosও দিতে পারো, কারণ সাইন 45 আর cos 45 এর মান সেম। তাহলে কত হবে? 1/√2, তাহলে 5 গুণন 1/√2। ঠিক আছে, এটাই হবে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে দেখা যাক কি হয়। অ্যান্সার হচ্ছে 3.53, তাহলে অ্যান্সার হবে 3.5 এইটা। 77 নম্বর বলছে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, রৈখিক ত্বরণ এ, কৌণিক ত্বরণ আলফা। তাহলে এখানে আমরা এই সম্পর্কটা কি পাইতে পারি? আমাদের যে রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক ছিল, আমরা একটা পাইছিলাম যে এ সমান সমান, আচ্ছা, আলফা আর, এই সূত্রটা কিন্তু আসে। ঠিক আছে, যে এ সমান সমান আলফা আর, রৈখিক ত্বরণ সমান সমান কৌণিক ত্বরণ গুণন ব্যাসার্ধ। এটা আমি লিখে দিয়েছিলাম না মনে হয়। ঠিক যেমনভাবে রৈখিক বেগ সমান কৌণিক বেগ সমান আর হয় না, ভি সমান সমান ওমেগা আর, ঠিক সেমভাবে রৈখিক ত্বরণ এ সমান সমান আমাদের কৌণিক ত্বরণ আলফা গুণন আর কিন্তু হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এই যে ডি নাম্বারটা। আগে আমি বুঝাইতে পারছি, এইভাবে তোমরা মনে রাখতে পারো। 78 নম্বর বলছে যে এটা একটা দেখো চাকতি ছিল, চাকতির এক্স ওয়াই ছিল হলো আমাদের ভরকেন্দ্রগামী অক্ষ, আর এ বি ছিল আমাদের প্রান্তে একদম। এক্স ওয়াই একটা অক্ষ, এ বি একটা অক্ষ। বলছে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের ভ্রামক, তার মানে অ্যাকচুয়ালি চক্রগতির ব্যাসার্ধ চাইছো। এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা যদি আই এক্স ওয়াই বের করি, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে মানে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হবে এম আর স্কয়ার ভাগ 2।
আর এটা সমান সমান চক্রগতির ব্যাসার্ধ এম কে স্কোয়ার লিখবো। এম আর এম কাটা গেল, তাহলে কে সমান কি আসবে, আর ভাগ রুট ওভার 2 আসবে, আর ভাগ রুট ওভার 2। ওকে, আচ্ছা 78 নম্বর বলছে যে নিরেট চাকরিতির এক্স অক্ষের সাপেক্ষে, এটা তো আমরা করলাম, সরি। 79 নম্বর বলছে এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। দেখো তো এখানে এ বি একটা অক্ষ, এক্স একটা অক্ষ, এক্স ওয়াই ছিল আমাদের ভর কেন্দ্রগামী, এ বি আছে বাইরে, এই দুটো কিন্তু সমান্তরাল। তাহলে এখানে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য করব, যে আই টোটাল আই সমান সমান হবে আই জি প্লাস এম এ স্কোয়ার, এটা সূত্র। আচ্ছা তাহলে এখানে আই জি হলো এম আর স্কোয়ার ভাগ 2, আর এম এ স্কোয়ারটা দেখো তো, এম আর এইচটা অ্যাকচুয়ালি কি আর না, ব্যাসার্ধ না, তাহলে কি হবে এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, তাহলে কত হবে 3/2 এম আর স্কোয়ার, এটা হবে অ্যান্সার। এটা ইসাক স্যারের বই মেবি ভুল দেওয়া আছে অ্যান্সারটা। এটা হবে আমাদের কত 79-এর ঘ নাম্বারটা, 3/2 এম আর স্কোয়ার। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়, দেখো স্থিতিস্থাপক বলুক আর অস্থিতিস্থাপক বলুক, ভরবেগ সংরক্ষিত হবেই, ঠিক আছে। তাহলে এখানে 80-এর কি হবে আমাদের খ নাম্বারটা, আমাদের শুধু ভরবেগ বা যেটাকে আমরা বলি রৈখিক ভরবেগ, এটা কিন্তু আমাদের সংরক্ষিত হবেই। আচ্ছা একটি লিফট এ ত্বরণে নিচে নামছে এম ভরে একটি, আচ্ছা নিচে যদি নামে তাহলে আর সমান সমান হয় এম ইন্টু জি মাইনাস এ, আর উপরে উঠলে জি প্লাস এ, তাহলে কি হবে এম ইন্টু জি মাইনাস এ, তাহলে অ্যান্সার হবে গ নাম্বারটা, অ্যান্সার কিন্তু হবে গ নাম্বার। ওকে, আচ্ছা 82 নম্বর আমাদের কি বলছে যে একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড যাবত কে হলে ভরবেগের পরিবর্তন সমানই হলো আমাদের কি বলের ঘাত সমান এফ গুণন টি, তাহলে 5 আর 10 গুণ করলে কত হবে 50। এখন সেটা নিউটন সেকেন্ড হতে পারে অথবা কেজি মিটার পার সেকেন্ড, তার মানে অ্যান্সার হবে কিন্তু খ। দেখো একই অ্যান্সার দুইটা দিছে তোমাকে কনফিউজ করার জন্য। আমরা জানি হলো ভরবেগের পরিবর্তনের একক কেজি মিটার পার সেকেন্ড, অথবা ওই এফ গুণনটি ওইখানে হলো নিউটন সেকেন্ড, দুটো একই, ঠিক আছে। নাম্বার 84 নম্বর বলছে কি 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটিকে 20 সেকেন্ডে থামাতে, তার মানে শেষ বেগ কি হবে 0, কত বল, তাহলে এফ সমান হবে কি আমাদের এম এ ইজ ইকুয়াল টু এম গুণন ভি মাইনাস ইউ ডিভাইডেড ভাগ টি ইজ ইকুয়াল টু এম গুণন ডেল ভি ভাগ টি। ওকে, তাহলে এখানে এম এর মান ছিল আমাদের 5 কেজি, ভি হলো 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং শেষ বেগ হলো 0, তার মানে এটা অ্যাকচুয়ালি বেগ কমে যাবে, বোঝাই যাচ্ছে। তাহলে 0 10 সরি 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 শেষ বেগ হচ্ছে 0, তাহলে হবে কত 10 গুণন 0 মাইনাস 10 ভাগ টির মান কত 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 2 অ্যান্সার কত হয় -5 নিউটন। এখন মাইনাস দ্বারা বোঝাচ্ছে হলো আর কি এটা আমাদের বিপরীত দিকে বলটা ক্রিয়া হয়েছে, মানে থামাতে একটা বাধা দানকারী বল, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 5, ঠিক আছে। ও শিট, এখানে ভর দেওয়া ছিল 5 কেজি, আই এম রিয়েলি সরি, 5 কেজি, তাহলে এই 10 2 5 ভাগ 2 মানে হলো 2.5, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 2.5 নিউটন। আচ্ছা 85 নম্বর বলছে বলের ঘাত। আচ্ছা বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন কি একই কথা না, বা একই কথা, তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের একক হলো কেজি মিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সার হবে এখানে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা 86 নম্বর দেখো বলছে লিফটে দণ্ডায়মান একটি ব্যক্তির অতি ভারহীনতা, এই অতি ভারহীনতা যদি বলে তাহলে মনে রাখবা যে এক্ষেত্রে এইচ গ্রেটার দেন জি হয়, মানে আমাদের লিফটের ত্বরণটা অভিকর্ষ ত্বরণের থেকে বেশি হয়, এই শর্তটা মনে রাখবা, ঠিক আছে। 87 নম্বর কি বলছে দেখো নিচের লেখচিত্রটি গতিশীল কণার গতিশক্তি বনাম ভরবেগ। আচ্ছা আমরা ইকের সাথে ভরবেগের কেমন সম্পর্ক পাই, ইকে সমান স্কোয়ার ভাগ 2m, অপশানে দেখো ইকের উপর রুট আছে, তাহলে উভয় পাশে আমরা কি করে দেবো রুট করে দেবো, তাহলে কি হবে রুট ওভার ইকে সমান পি ভাগ রুট ওভার 2m। আচ্ছা রুট ওভার 2m কি একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি পাবো রুট ওভার ইকে সমানুপাতিক, কনস্ট্যান্টকে আমরা সমানুপাতিক বেনে দিলাম, তাহলে আসবে হলো পি, তাহলে ইকের সাথে পির কি সমানুপাতিক সম্পর্ক, বাট দেখো তো আমাদের এখানে কি পি আছে নাকি অন ভাগ পি আছে, অন ভাগ পি আছে, তাহলে ইকের সাথে যদি পি এর সমানুপাতিক সম্পর্ক হয়, মানে রুট ওভার ইকের সাথে যদি পি এর সমানুপাতিক সম্পর্ক হয়, তাহলে 1 ভাগ পি এর সাথে কেমন সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তো পি এর সাথে যদি সমানুপাতিক হয় তাহলে 1 ভাগ পি এর সাথে হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এগুলো আমি বুঝাইতে পারছি। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে সেই গ্রাফটা আমাদের কি হয় হাইপার বলা হয়, ঠিক আছে, অধিবৃত্ত আকৃতির হয়। তো অধিবৃত্ত আকৃতির শেপ কোনটা, এই যে ঘ নাম্বার এইটা, এটা তো আমাদের সরলরেখা, এটাও আমাদের সরলরেখা, এটা আমাদের কি হয় পরাবৃত্ত আকৃতির, রাইট, এটা আমাদের কিন্তু পরাবৃত্ত আকৃতির হয়। ওকে,
তো আমাদের এখানে কিন্তু 1/p এর সাথে আমাদের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা কিন্তু পরাবৃত্ত, কিন্তু ব্যস্তানুপাতিক মানেই হলো আমাদের অধিবৃত্ত আকৃতির হবে। বাট এখানে ব্যস্তানুপাতিক বলে দিছে, বাট চিত্রটা আঁকাতে পরাবৃত্ত আকৃতি, এটা তো হবে না আমাদের, তাই না? তাহলে অ্যান্সার কি হবে আমাদের? ঘ নাম্বারটা। আগে তো আমি বুঝাইতে পারছি। 88 নম্বর বলছে কি আমাদের, যে এক ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ওজন আর কি পরিমাপ করছেন। এরোপ্লেনটি স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে স্প্রিং তোলা যন্ত্রের পাঠের কিরূপ পরিবর্তন হবে? ধরো এটা উপরের দিকে উঠতেছিল, যখন উঠতেছিল তখন তার টোটালি কত হবে আমাদের, মানে ওজন কত হবে? আর সমান সমান এম ইন্টু জি প্লাস এ। তাহলে কি হবে? প্রথমে বৃদ্ধি পাবে এবং তারপর উঠতে 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 আমাদের কি হয়ে যাবে? অভিকর্ষ ত্বরণ কিন্তু একসময় কমে যাবে। অভিকর্ষ ত্বরণ যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ওজনটাও কিন্তু কমে যাবে। তার মানে প্রথমে বৃদ্ধি পাবে, বাট পরবর্তীতে উঠতে উঠতে একটা সময় গিয়ে অভিকর্ষ ত্বরণ, আমরা জানি যত উপরের দিকে উঠবো আমাদের অভিকর্ষ ত্বরণ তত কমতে থাকে, তাহলে সেক্ষেত্রে আবার ওজনটা কমে যাবে, তারপরে হ্রাস পাবে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? 88 গ নাম্বারটা। 89 নাম্বার কি বলছে আমাদের দেখো, যে 60 কেজি ভরের এক বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, মানে এটা পরিবর্তন। তাহলে এফ সমান সমান এম গুণন ডেল ভি ভাগ, এই যে ডেল ভি ভাগ টি, এটা হবে। তাহলে এম এর মান কত? 60 গুণন ডেল ভির মান কত? 10, টির মান কত আমাদের? 60। তাহলে অ্যান্সার কত হবে? 10, এই যে 10 নিউটন। ওকে, আচ্ছা। তারপরে যদি আমরা দেখি 90 নাম্বার, এত মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগ, তাহলে ভি সমান কি হবে আমাদের? ওমেগা আর। রৈখিক বেগ যেহেতু বলছে, ভি সমান ওমেগা আর, ঠিক আছে? তো ধরো এটা হলো আমাদের একটা ঘড়ি ছিল, এই ঘড়ির এটা ছিল আমাদের ধরো মিনিটের কাটা, এই মিনিটের কাটার একদম প্রান্তে এখানে আমাদের রৈখিক বেগ চাইছে, ভি সমান আমরা কি বসাবো? ওমেগা আর। আরটা কি দেখো তো, এই যে আমাদের কাটাটা ছিল, কাটাটার দৈর্ঘ্য, তাহলে ওমেগা সমান আসবে 2 পাই ভাগ টি গুণন আর হলো আমাদের 0.01, 2 পাই ভাগ টি। দেখো তো এটা কি বলছে? মিনিটের কাটা, মিনিটের কাটার আমাদের পর্যায়কাল কত ভাইয়া? 3600 সেকেন্ড গুণন 0.01। তাহলে এখান থেকে আমরা কত পাই? এখান থেকে আমাদের অ্যান্সার ছিল 1.74 গুণন 10⁻⁵, তার মানে আসবে হলো গ নাম্বার অ্যান্সার। আচ্ছা, তারপর বলছে সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ। সো যে কোনো ইয়েতে ধরো সাইকেল যদি একটা এই দিকে যাচ্ছে, আমি যদি বলি সাইকেল এই দিকে যাই, আমরা জানি ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? গতির বিপরীত দিকে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতির বিপরীতে। গতির বিপরীতে কাজ করে। তাহলে এই সাইকেলের গতি যদি এদিক হয়, তাহলে গতি বিপরীত হলে এই দিক, তাহলে এই দুটার মধ্যবর্তী কি? বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। আচ্ছা, 92 নম্বর কি বলছে আমাদের দেখো তো, 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 600 বার ঘোরে। এই কথাটা যেখানে দেখবা যে প্রতি মিনিটে একটা নির্দিষ্ট টাইমে এতবার ঘুরবে, এই কথাটা থাকা মানে তোমাকে এখানে ইনডাইরেক্টলি ওমেগা দেওয়া আছে, বলছে চাকাটির জড়তার ভ্রামক। আমরা এখন গতিশক্তির সাথে জড়তার ভ্রামক নিয়ে আসবো। তাহলে আমরা জানি কৌণিক গতিশক্তি হলো ইকে, বা এটাকে আমরা শুধু ই বলি, ই সমান হবে হাফ আই ওমেগা স্কয়ার হবে। তাহলে এখন আই সমান আমাদের কি আসবে দেখো তো, আমাদের আই সমান আসবে হলো 2e ভাগ ওমেগা স্কয়ার। তাহলে এখন আমরা ওমেগার মানটা বের করে নেব। দেখো ওমেগা সমান কি আসবে? 2πn ভাগ টি। তাহলে 2 পাই গুণন এর মান কত? 602 বার ঘুরছে, কত সময়ে? প্রতি মিনিটে, মানে হলো 60 সেকেন্ডে। তো এখন এটার উপরে আমাদের কি ওমেগা স্কোয়ার বলছে, তাহলে এই যে মানটা আসবে এটার উপরে আমরা স্কোয়ার করে দেবো, সম্পূর্ণ ক্যালকুলেটর করব। তাহলে এখানে আমাদের 2 গুণন 2400 ভাগ এটার মান কত ছিল? দাঁড়াও ক্যালকুলেশন করি, একদম ক্যালকুলেশন করে দিই। এটার উপর হবে কি? স্কোয়ার, এখানে যে মানটা বের হবে তার উপর স্কোয়ার করবো আমরা। ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি, আচ্ছা আমাদের আসে হলো 1.21, তাহলে অ্যান্সার কত হবে? 1.21 কেজি মিটার স্কোয়ার। ওকে, 93 নম্বর কি বলছে দেখো, সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত। দেখো গতিশক্তি আর জড়তার ভ্রামক এই দুটোর অনুপাত বলছে, তাহলে গতিশক্তির সূত্র কি? ই সমান সমান হাফ আই ওমেগা স্কোয়ার। এখন বলছে গতিশক্তি আর জড়তার ভ্রামক, তাহলে আইটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে ই ভাগ আই, এটা হলো আমাদের গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত। এটা সমান সমান কি পাবো দেখো তো? হাফ ওমেগা স্কোয়ার পাবো, রাইট? হাফ কি? একটা কনস্ট্যান্ট, তাহলে ই ভাগ আই
তাহলে গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত কনস্ট্যান্টকে আমরা সমানুপাতিক হিসেবে লিখতে পারি, তাহলে ওমেগা স্কোয়ার। তাহলে কি আসবে? কৌণিক বেগের কি? বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। আচ্ছা, 94 নম্বর কি বলছে আমাদের? দেখো, দুটি সমান ভরের, দুটি সমান ভর, তাহলে দুটা বস্তুর ভর যদি সমান হয়, এদের মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে, তাহলে বলছে যে সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ একই থাকবে, এটা সত্য। সংঘর্ষের পূর্বের ও পরের মোট গতিশক্তি একই থাকবে, এটাও সত্য। এখন বলতে সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। এখন এটা তোমার একটু দেখতে হবে, দুটা ভর যদি আমাদের সমান হয়, তাহলে আমরা সংঘর্ষের পরের বেগ, এই যে v1 বের করবো। v1 সমান কি আসবে বলো তো? m1 মাইনাস m2 ভাগ m1 প্লাস m2 গুণন e1 প্লাস 2m2 ভাগ m1 প্লাস m2 গুণন u2, রাইট? এটা তো আমাদের এই সূত্র। তাহলে এখন আমরা দুইটা ভর যদি সমান হয়, তাহলে দেখো তো, দুইটা সমান ভর যদি আমরা বিয়োগ করি, এটা আসবে কত? 0, রাইট? এখানে আসবে 2m2। যেহেতু দুইটা ভরই সমান, তাহলে m1 প্লাস m2 কে আমি কি লিখতে পারি? 2m2 লিখতে পারি। দুটা ভর যদি সমান হয়, তাহলে m1 কে আমি m2 লিখতে পারি। তাহলে m2 আর m2 যোগ করলে 2m2 গুণন u2। 2m2 কাটা গেল, তাহলে আসলো কি? v1 সমান সমান u2। দেখো তো, এখানে কি বেগ বিনিময় করছে না? করছে ভাইয়া। দ্বিতীয়টার আদি বেগ মানে সংঘর্ষের পূর্বে বেগ, প্রথমটার সংঘর্ষের পরের বেগ হয়ে গেছে, তাহলে বেগ কিন্তু বিনিময় করে ফেলছে, রাইট? এই যে এইভাবে m1 m2 u1 u2 v1 v2, দেখো এরা কিন্তু বেগ এক্সচেঞ্জ করছে। u1 আর v1 এরা কিন্তু সমান হয়েছে, তার মানে বেগ এক্সচেঞ্জ হয়েছে। এটা কি? সত্য। সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করে। তুমি v2 বের করো, দেখবা যে এমন হয়ে যাবে। তো যদি আমাদের ভর দুটো সমান হয়, তখন হলে বেগ বিনিময় হয়। এটা মুখস্থ রাখতে হবে, আমরা কিন্তু এটা পরীক্ষাতে গিয়ে সময় পাবো না এত। আনসার কি হবে? ঘ নাম্বার। 95 নম্বর বলছে, কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 40 মিটার পার সেকেন্ড হবে। তাহলে আগের মতোই f ইকুয়াল টু m এর মান 10 গুণন বেগের পরিবর্তন হলো 40, টাইম হলো 4, 4 10 40, 100 নিউটন। ওকে, আচ্ছা। তারপরে বলছে, একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে এত ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে এত মিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করছে। ইলেকট্রনের ভর এত হলে কেন্দ্রমুখী বল। আচ্ছা, ধরো এটা হলো আমাদের নিউক্লিয়াস, একে কেন্দ্র করে এমন করে বৃত্তাকার পথে একজন ঘুরতেছে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে। এই ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রনের ভর m দেওয়া আছে এবং আমাদের এটার বেগ দেওয়া আছে। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র কি আমাদের? fc ইকুয়াল টু mv স্কোয়ার ভাগ r। খুবই সহজ, 9.1 গুণন 10⁻³ গুণন বেগের মান আমাদের কত আছে এখানে? 2.18 গুণন 10⁶, তারপর কি হবে? হোল স্কোয়ার ভাগ ব্যাসার্ধ আমাদের কত আছে? 5.2 গুণন 10⁻11। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমরা পাবো 8.32 গুণন 10⁻8। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 96 এর খ নাম্বারটা। 97 নম্বর বলছে, টর্কের একক নিউটন মিটার, এটা হয়, রাইট? আচ্ছা, এই যে টর্ক সমান আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তাহলে এটা হলো মিটার, এটা হলো নিউটন, তাহলে নিউটন মিটার এটা সত্য। আবার এখানে এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলতো? টাও সমান সমান আই আলফা। তো আয়ের একক কি? কেজি মিটার স্কোয়ার। আর এখানে আলফার একক কি? র্যাড পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটাকে, র্যাডটা তো অ্যাকচুয়ালি হিসাব আসে না, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাও কিন্তু হয়, এটাও কিন্তু সত্য। তাহলে 2 নম্বর এটাও সত্য। আর জুল পার সেকেন্ড তো হবে না, কারণ জুল পার সেকেন্ডকে আমরা কি বলি? ওয়াট বলি, আর এটাকে আমরা ওয়াট বলি। তো ক্ষমতার তো এখানে আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? 1 আর 2। আই গেস আমি বুঝাইতে পারছি। তো তুমি এটাকেও যদি ভাঙাও, দেখো নিউটনকে ভাঙালে কি আসবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন এই মিটার, তাহলে কত আসে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা। 98 নম্বর কি বলছে দেখো, চিত্রটি লক্ষ্য করো। ওকে, সংঘর্ষের পর বস্তুটা মিলিত হলে পরে মিলিত কি হয়? m1 u1 প্লাস m2 u2 ভাগ m1 প্লাস m2। বাট এবার দুইজন কিন্তু বিপরীত দিকে আছে। এর আগে একটা ম্যাচ ছিল দুজন একই দিক ছিল, একই দিকে মিলিত বেগ করতাম, তখন কিন্তু কোনোটাই বিয়োগ হয়নি। বাট এবার কিন্তু দুজন একই দিকে, বিপরীত দিকে আছে। তো তুমি এটাকে যদি পজিটিভ ধরো, এটা হবে নেগেটিভ। তাহলে কত আসবে? 15 গুণন 10 প্লাস এখানে কত হবে? 20 গুণন -5 ভাগ 15, 20 আর 10 যোগ করলে 30, ঠিক আছে? 150 মাইনাস 100 ভাগ 30, তাহলে কত হবে? 50 ভাগ 30 মানে হলো 5 ভাগ 3। অ্যান্সার হবে 98 এর
ক নাম্বারটা। 99 নম্বর বলছে আমাদের 99 এবং 100 একটা উদ্দীপক। এ বি দণ্ডটি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল, দণ্ডের মোট দৈর্ঘ্য এত এবং ভর এত। বলছে চিত্র কয়ের জড়তার ভ্রামক L1 এবং ক্ষয়ের জড়তার ভ্রামক L2 হলে কোনটি সঠিক? আমাদের এখানে কি বের করতে বলছে? জড়তার ভ্রামক। তো এটা যদি আমাদের জড়তার ভ্রামক L1 না, তো অ্যাকচুয়ালি এটা আয়ন হবে। আচ্ছা যাই হোক, এখানে এইভাবে লিখছি, এইভাবে লিখি, এটা সমান সমান কি হবে? এটা ml² ভাগ 3 হবে। আর এটা কত হবে? ml² ভাগ 12 হবে। এল এর মান কত দেওয়া আছে? 2 মিটার। আর এম এর মান দেওয়া আছে 2 কেজি। তাহলে আমরা যদি এখানে হিসাব করি, দেখো তো, 2 গুণন 2 এর পরিষ্কার মানে 4 ভাগ কত হবে? 3। আর এখানে এম এর মান হলো 2 গুণন এল এর মান কত? 2 মিটার। তাহলে 2 এর পরিষ্কার মানে কত? 4 ভাগ 12। তাহলে কত হয় আমাদের এখানে? 8 ভাগ 3। আর এখানে কত হয়? 8 ভাগ 12। এখন এই দুটোর অনুপাত করবো আমরা। তাহলে 8 ভাগ 3 গুণন 12 ভাগ 8। 8 আর 8 কাটা গেল, 3 4 12। তাহলে কত হয়? 4:1 হয়। 4:1 হয়। এই যে 4, শুধু 4 থাকে, এর নিচে মনে মনে তো 1 আছে, তাহলে কত হবে? 4:1। 99 গ নাম্বারটা। আচ্ছা দেখো 100 নম্বরটি কি বলছে? চিত্র ক্ষয়ের চক্রগতির ব্যাসার্ধ। চিত্র খ হলে ml² ভাগ 12। তাহলে ml² ভাগ 12 সমান কি হবে? mk²। বলছি তো চক্রগতির ব্যাসার্ধ মানে আমাদের যে শেপের জন্য যে জড়তার ভ্রামক সূত্র আসবে সেটা সমান সমান শুধু mk² লিখে দেবো। উপর থেকে m আর m কাটা গেল, তাহলে k সমান কত আসবে? l ভাগ √12, রাইট? তো l এর মান কত আমাদের বলো তো? 2 মিটার। তাহলে 2 ভাগ √12। তাহলে অ্যান্সার হলো আমাদের কত? 2 ভাগ √12। তো এখানে অপশন দেখতেছি না, অ্যান্সার হবে 2 ভাগ 12। এটাই হবে অ্যান্সার। এখানে দেখতেছি না, এখানে মনে হয় এই যে 1 ভাগ √12 যেটা আছে এটা মনে হয় 2 ভাগ √12 হবে, আদারওয়াইজ এখানে হবে না। ঠিক আছে। আচ্ছা 101 নম্বর বলছে বলের ঘাতের, দেখো আগেটা কিন্তু অ্যান্সার দেওয়া নেই। যদি এখানে 2 ভাগ √12 থাকে তাহলে সঠিক। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? রৈখিক ভরবেগের পরিবর্তন, এটার সাথে বলের ঘাতের সম্পর্ক আছে। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে সেটাকে আমরা বলি কি বলতো? ঘাত বল। বলের ঘাত আর ঘাত বলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বলের ঘাত হলো আলাদা, এতক্ষণ যাবত যেটা পড়ে আসলাম, ভরবেগের পরিবর্তন। আর ঘাত বল হলো জাস্ট অল্প সময়ের জন্য একটা খুব বড় মানের বল প্রয়োগ করা। যেমন ধরো আমরা কারেন্টের বা লাইটের যে সুইচ দিই এটা, তারপরে ধরো আমরা যে র্যাকেট খেলাই অথবা টেনিস বল যে খেলাই, ওই ব্যাট দ্বারা যখন বলকে আঘাত করে, এইগুলো আর কি উদাহরণ। আচ্ছা 103 নম্বর কি বলছে আমাদের? যে 1500 কেজি ভরে একটি গাড়ি 400 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় এত ত্বরণে চলে। গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, যেহেতু এখানে একাধিক বল আছে, তাহলে এফ নিট সমান কি আসবে? এম এ, রাইট? এফ নিট মানে হলো গতির দিকে বল মাইনাস গতির বিপরীত দিকে বল ইজিক্যাল টু এম এ হবে, যেহেতু ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বলতে গতির বিপরীত দিকে কে করবে? তাহলে ধরো আমরা এফটা বের করব। তাহলে এফ মাইনাস ঘর্ষণ বল হলো কত আমাদের? 400 ইজিক্যাল টু কত হবে? এম এ। তাহলে এফ সমান সমান কত হবে? এম এ প্লাস 400। তাহলে কত হবে? 400 প্লাস এম এর মান কত এখানে আমাদের? 1500 গুণন এর মান কত? 5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 7900 নিউটন। তাহলে এখানে কিলো নিউটনে আছে, তাহলে আমি যদি জোর করে 7900 এখানে যদি কিলো নিউটন লিখি, তাহলে আমার কিলোর মান হলো 1000, 1000 দ্বারা ভাগ করতে হবে, দুইটা শূন্য, তাহলে আসবে কত? 7.9 কিলো নিউটন। ওকে, 7.9 কিলো নিউটন। 103 এর ঘ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা তারপরটা আমাদের বলছে যে উদ্দীপকের গাড়িটি যদি ত্বরণে না চলে ধ্রুব বেগে চলে, ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময় লেখচিত্র কত হবে? আচ্ছা তাহলে গাড়িটি যদি ত্বরণে না চলে তাহলে সেটা কিভাবে চলবে? ধ্রুব বেগে চলবে কিন্তু, রাইট? ধ্রুব বেগে যদি চলে সময়ের সাথে প্রযুক্ত বল কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তাহলে প্রযুক্ত বল কিন্তু এখানে আমাদের কোনো ধরনের কি চেঞ্জ হবে না। আমার কথা কি বোঝা গেছে? দেখো বলছে উদ্দীপকের গাড়িটি যদি ত্বরণে না চলে, ত্বরণে না চললে এ সমান কত আসবে? 0। তখন দেখবা এফ সমান আসবে কত আমাদের? 400 নিউটন আসবে। যেহেতু এ সমান 0 তাহলে এম এ 0 আসবে, তাহলে এফ সমান আসবে 400 নিউটন। এবং এই 400 নিউটনকে আমরা 0.4 কিলো নিউটন কিন্তু বলতে পারি। যেহেতু আমাদের অক্ষ বরাবর কিলো নিউটন আছে, তাহলে 0.4 থাকবে অক্ষ বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের টাইম।
যেহেতু বলছে ত্বরণ নাই, ত্বরণে না চলে, ধ্রুববেগে চলে, তাহলে আমাদের যেই বলটা যেটা আছে এটা কি থাকবে, আমাদের কনস্ট্যান্ট থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না। যদি আমাদের বেগের পরিবর্তন হয়, মানে ত্বরণ যদি থাকে, তখন আমাদের বলেরও পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে, এই যে টাইম যাচ্ছে বাট আমাদের বলটা চেঞ্জ হচ্ছে না, আমাদের 0.4 ওটা 4ই থেকে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে আমাদের ক নাম্বারটা। এগুলো কিন্তু হবে না, মনে রাখবা ত্বরণ নেই, তার মানে এটা সমবেগে যাবে, সমবেগে গেলে ভি সমান হবে 0। তাহলে অ্যান্সার হবে আমাদের সময় যাচ্ছে ঠিকই, বাট আমাদের ফোর্সটা আগে যেটা ছিল সেটাই অপরিবর্তিত থেকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এবং লাস্ট আর আমাদের এটা রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক আমরা জানি ভি সমান ওমেগা আর। ঠিক আছে, এটাই যদি আমরা ভেক্টরের মাধ্যমে দেখাই তাহলে ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এটা হলো আমাদের সূত্র। তো এই তো ছিল আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। এরপরে আমি এটার যে আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে ঢাবির বিগত 27 বছরের, সেগুলো আপলোড দিব। তো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, আর তোমরা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমাকে করবা। তোমাদের কমেন্টগুলোই আমাকে সামনে আগানোর আর কি প্রেরণা দিবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।